আজ থেকে আমাদের সকল সম্পর্ক এখানে শেষ। তোমার কি মাথা ঠিক আছে? 4 বছর ধরে নিজের হাতে গড়া রিলেশনশিপ, আর তুমি শেষ করে দিতে চাইছো? হ্যাঁ, আমি খুব ভেবেচিন্তে বলছি। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আর হ্যাঁ, আজকের পর থেকে আমাকে কল করার চেষ্টাও করবে না। বাই। নীলা, দাঁড়াও। আমার একটা শেষ প্রশ্নের উত্তর দাও। তারপর তুমি চলে গেলেও আমি বাধা দিব না। হ্যাঁ, খুব তাড়াতাড়ি বল, আমার হাতে একদম সময় নেই। আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার কোনো দোষ নেই। দোষ তুমি গরিব। দোষ তোমার ভালো কোনো চাকরি নেই। আমার চাহিদা মেটানোর মতো টাকা নেই। আমি গরিব, এটাই কি আমার দোষ? আর আমার ভালোবাসা কি কোনো মূল্যই নেই তোমার কাছে? ভালোবাসা? আজকাল ভালোবাসার কোনো মূল্য হয় না। যা হয় তা শুধু আবেগ। আর হ্যাঁ, কালকে আমার বিয়ে, দেশের নামকরা টপ বিজনেস ম্যাগনেটের সাথে। তুমি কিন্তু অবশ্যই আসবে। হ্যাঁ, অবশ্যই আসবো। তোমার বিয়ে, আর আমি আসবো না? তোমাকে আমার তরফ থেকে সেরা উপহার দিব। ঠিক আছে, অপেক্ষায় থাকবো। এই কথাগুলো বলে নীলা চলে গেল। আর আমি নীলার যাওয়ার পথের দিকে তাকিয়ে নীরবে চোখের পানি ফেলছি এবং ভাবছি, আমি গরিব, এটা আমার দোষ। সবার জন্য নীলা আমাকে ছেড়ে চলে গেল। আপনারা কমেন্ট বক্সে বলবেন, আসলে গরিব হওয়া কি কোনো দোষের কিছু? আর হ্যাঁ, আপনাদের তো আমার পরিচয় দেয়নি। আমি হলাম মোহাম্মদ হৃদয় আহমেদ, আর যার সাথে এতক্ষণ কথা বললাম সে হচ্ছে আমার প্রেমিকা অধরা ইসলাম নীলা। নীলার সাথে 4 বছর আগে আমার প্রথম দেখা হয় রেল স্টেশনে। তখনই আমার ওকে খুব ভালো লাগে, কিন্তু হঠাৎ ভিড়ের মাঝে হারিয়ে যায়। হয়তো ভাগ্য আমাদের জোড়া লাগাবে, তার জন্য আমার সিট নীলার সাথে পড়ে। সিটে বসার পর নীলা আমাকে প্রশ্ন করে। হ্যালো মিস্টার, আপনার নাম জানতে পারি? জি, আমাকে বলছেন? এখানে আপনি ছাড়া কেউ আছে নাকি? হুম। আমি মোহাম্মদ হৃদয় আহমেদ। আপনি? আমি নীলা, অধরা ইসলাম নীলা। তো কোথায় যাচ্ছেন? হুম। ঢাকা যাচ্ছি, বাবা মার স্বপ্ন পূরণের জন্য ভালো একটা ভার্সিটিতে ভর্তি হওয়ার উদ্দেশ্য। আমিও ঢাকায় যাচ্ছি। তো আপনার বাবা মা কি করেন? বর্তমানে পৃথিবীতে নেই। মানে? কিছুদিন আগে একটা দুর্ঘটনায় তারা, আর বলতে পারলাম না। চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো। সরি, আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইনি। যার জীবনটা কষ্ট মহা কারখানা, তাকে আর নতুন করে কি কষ্ট দিবেন? এরপর আরও অনেক বিষয় কিছু কথা বলতে বলতে আমাদের গন্তব্য স্থান ঢাকায় পৌঁছে গেলাম। নেমে গেলাম জীবনযুদ্ধ। হ্যাঁ, এটাই আসল জীবনযুদ্ধ। নিজে ইনকাম করে নিজের পড়ালেখা সহ যাবতীয় খরচ নিজে জোগাড় করতে হবে। এখন আমি বুঝি যে পৃথিবী বেঁচে থাকা দ্বিতীয় অক্সিজেন হচ্ছে বাবা মা। এইসব কাহিনী কথা চিন্তা করে হাঁটতেছি। হঠাৎ পিছন থেকে একজন ডাক দিল, হৃদয় বলে। পিছনে তাকাইতে আমি অবাক। আমি পিছনের দিকে ফিরে তাকাইতেই অবাক, কারণ পিছনে ছিল আমার স্কুল জীবনের ছোট্টবেলার বন্ধু আপন। আমি তো আপনকে দেখে জড়িয়ে ধরেছি। কি ব্যাপার দোস্ত, তুই ঢাকাতে কেন? আর আঙ্কেল আন্টি কেমন আছে? বাবা মার কথা শুনে ওর সামনে আমি কান্না করতেছি। কি ব্যাপার, তুই কান্না করিস কেন? আমাকে বল, কি হয়েছে? তারপর আপনকে আমার জীবনের সব কথা বললাম, আর বাবা মার অ্যাক্সিডেন্টের ব্যাপারে বললাম। আপন শুনে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তোকে সবসময় শক্ত থাকতে হবে এবং মন দিয়ে লেখাপড়া করে তোর বাবা মার স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য যত সহযোগিতা প্রয়োজন আমি করব। এখন চল আমার বাসায়, তোকে দেখলে মা নিশ্চয়ই খুব খুশি হবে। হ্যাঁ চল, তোদের মতো বন্ধু থাকলে একজন মানুষের পক্ষে অসম্ভব কিছুই থাকে না। তারপর আমি এবং আপন দুজনে মিলে আপনদের বাড়িতে গেলাম। আন্টি তো আমাকে দেখে মহা খুশি এবং আমাকে তাদের সাথে থাকতে বলছে। তারপর কিছুক্ষণ গল্প করার পর আন্টি বলল, আপন, হৃদয়কে নিয়ে তাও তোর রুমে গিয়ে ফ্রেশ হয়ে আস। আমি খাবারের ব্যবস্থা করছি। তারপর ফিরে এসে খাবার খেয়ে নিয়ে সেদিনের মতো ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালবেলা উঠে আপনের বাবার সাথে কথা বললাম। আপনের বাবা খুব ভালো মানুষ, সেও আমাকে দেখে খুশি হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, যাক,
মাথা গোছার স্থান তো হয়েছে, এবার পড়ালেখার খরচ চালাতে কোনো কিছু করতে হবে। তারপর খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটির দিকে যাচ্ছি। এমন সময় আবারও নীলার সাথে দেখা। হাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? ভালো। তা আপনার সাথে উনি কে? আমার বন্ধু আপন। আর আপন ইনি হচ্ছেন নীলা, ট্রেনে দেখা হয়েছিল। হাই নীলা। হাই। তো এইবার যাওয়া যাক। হ্যাঁ চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর ভার্সিটি থেকে ভর্তি হয়ে বাড়িতে ফিরলাম। আসলে আমার রেজাল্ট ভালো থাকায় এত বেগ পোহাতে হয়নি। আপনের সাথে ঘোরাফেরা করতে করতে আজকের দিনটা খুব ভালোভাবেই শেষ হয়ে গেল। রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম, কারণ কালকে থেকে আমার ক্লাস শুরু। আর হ্যাঁ, আপনও আমার সেম ইয়ার, ওরও ক্লাস আছে, তাই আমার সাথে আপনও ঘুমিয়ে পড়ল। পরের দিন খুব তাড়াতাড়ি উঠে খাবার খেয়ে আপনের সাথে ভার্সিটিতে পৌঁছে গেলাম। তারপর ক্লাসে ঢুকে আপনের সাথে বসে আছি, এমন সময় পিছন থেকে কে যেন বলে উঠল, আপনি এখানে? আমি একটু সময় তাকাতেই 333 ভোল্টের শর্ট খেলাম, কারণ পিছনে ছিল নীলা। কেন, আসতে মানা নাকি? তা হবে কেন, আগে কখনো দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। আপনি কি এইখানে আগে থেকে পড়েন? হুম। তাহলে আপন আপনাকে চিনল না কেন? কে বলেছে চিনি নাই? এমনি না দেখার ভান করেছি। তো মনোযোগ দিয়ে ক্লাস করেন, আমি যাই। এই কথা বলে চলে গেল নীলা। অন্যদিকে দেখি আপন একটা মেয়ের সাথে কথা বলছে। আমি তাদের কাছে গিয়ে শুনি। প্লিজ বাবু, রাগ করো না। কালকে হৃদয়ের সাথে ভার্সিটিতে আসছিলাম, তাই আর তোমার সাথে দেখা করতে পারিনি। কি হৃদয় আর ভার্সিটিতে কেন? আমি গিয়ে তাদের কাছে গিয়ে আপন কিছু বলার আগেই বললাম, জি আমি হৃদয়, আর কালকে আমার ভর্তির জন্য এসেছিলাম। ও সরি, আমার ভুল হয়ে গেছে। না সমস্যা নেই, হৃদয় তোর সাথে পরিচয় করে দিই। ও হচ্ছে হিমু, আমার জিএফ। হাই। হাই। আচ্ছা তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো, ভাবি নাকি আপু? কেন হিমু বলে ডাকবা? আর তুই কবে আপনকে যে ভাবে ডাক? আচ্ছা তাহলে তোকেও তুই করে ডাকতে হবে। তাহলে বন্ধু। আমিও এক হাত এগিয়ে দিয়ে বললাম, বন্ধু। তারপরেই হিমুর সাথে কথা বলতে বলতে ক্লাসের ছাড় চলে আসে। আজকে ভার্সিটিতে আমার প্রথম ক্লাস। একটু সংকোচ বোধ করলেও সবগুলো ক্লাস মনোযোগ দিয়ে করলাম। ক্লাস শেষ। হৃদয়, চল আজ আড্ডা দেব। হ্যাঁ চল, আজ সারাদিন খুব মজা করব। আপনারা হয়তো ভাবতেছেন, রাকিব, সোহান এরা আবার কে? আজ ক্লাসে এদের সাথে পরিচয় হয়। তারপর আমি, আপন, হিমু, রকিব, টুম্পা, সোহান, আমরা সবাই অনেকক্ষণ আড্ডা দিলাম। সন্ধ্যায় আমি এবং আপন ওদের বাসায় বিদায় জানিয়ে বাড়িতে এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমের রাজ্যে পাড়ি জমালাম। এভাবে দিনগুলো বেশ ভালোভাবেই চলছিল। নীলার সাথে খুব ভালো সম্পর্ক হয়। আর হ্যাঁ, আমি এখন আর আপনদের বাসায় থাকি না। আপনের বাবা মা আমাকে যদিও আসতে দিতে চাইছিল না, তবুও নিজের বিবেকে কাছে হার মেনে ওদের বাড়ি থেকে চলে আসি। কোনো রকম 2টি টিউশনি জোগাড় করে আমার খরচ চালাতে হয়। এমন সময় আমার ফোন বাজে। হ্যালো, আসসালামু আলাইকুম। কোথায় তুমি? কেন, বাসায়। ভার্সিটিতে আসবে না? যাবো তো। ও আচ্ছা, তাড়াতাড়ি এসো, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? ওটা সিক্রেট, বলা যাবে না। যখন দিব তখন জানবে। এই কথা শেষ করে নীলা ফোনটা কেটে দিল। আমি আর কিছু না ভেবে টিউশনে গেলাম। টিউশন শেষ করে সোজা ভার্সিটির দিকে রওনা দিলাম। ভার্সিটির সামনে গিয়ে দেখে নীলা নীল শাড়ি, নীল চুড়ি পরে নীল পরীর মতো দাঁড়িয়ে আছে। আমি আবারও নীলার উপর ক্রাশ খেলাম। কি ব্যাপার, নীলপরি এইখানে কি করতেছেন? আপনি কি রাস্তা ভুলে দুনিয়াতে চলে আসছেন নাকি? কেন, তোমার জন্যই অপেক্ষা করছি। আর হ্যাঁ, তোমার জন্য আমি দুনিয়াতে নেমে এসেছি। এখন ফাজলামি বাদ দিয়ে এটা পরে আসো। আমি এখন এটা কোথায় চেঞ্জ করব? আমি কিছু শুনতে চাই না। অনলি 5 মিনিট সময় দিলাম। যা বাবা, মাত্র 5 মিনিট? আমি আর কিছু না বলে সেইখান থেকে চলে আসলাম। এসে এদিক ওদিক তাকিয়ে দেখি একটা ক্লাসরুম পুরা ফাঁকা। আমি আর দেরি না করে ড্রেসটা চেঞ্জ করলাম। তারপরেই, ওই নীলপরি,
চলো কাজ শেষ। আমার দিকে এমনভাবে তাকিয়েছে, বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, মনে হয় আমি এলিয়েন। হই কি হলো, আমি কি এলিয়েন না ভিনগ্রহের প্রাণী যে এমনভাবে তাকিয়ে আছে কিছু না বলে? চলো, দেরি হয়ে যাচ্ছে। চলো। এই কথা বলে নীলা একটা রিক্সা ডাক দিল। এই মামা, যাবেন? কোথায় যাবেন? কানন পার্ক। চলেন। ওই উঠো। আমি আর কিছু না বলে সরাসরি রিক্সায় বসে পড়লাম। তোমাকে নীল পাঞ্জাবিতে বেশ লাগছে। তাই নাকি? তোমাকেও নীল শাড়িতে বেশ মানিয়েছে। তোমার জন্য। কি আমার জন্য মানে? বুঝলাম না। তোমার মানে বোঝাতে হবে না, যখন সারপ্রাইজ পাবে তখনই ঠিকই বুঝবে। এখন আর একটা কথাও বলবা না। ঠিক আছে, আমি আর কিছু বললাম না। এমন সময় রিক্সাওয়ালা মামা বলল, মামা নামেন, চলে এসেছি আপনাদের গন্তব্যের জায়গায়। আমি আর নীলা নামলাম। নেমে আমি ভাড়া দিতে গেলে নীলা বলে উঠল, ওই, তোমাকে দাঁড়িয়ে থাকতে বলেছি না? ভাড়া কি দিতে বলেছি? আমার কথা না শুনলে। থাক, আর বলতে হবে না, বুঝেছি। তুমি ভাড়া দিয়ে রিক্সাওয়ালা মামাকে ধন্য করো। আর কথা না বাড়িয়ে নীলা রিক্সা ভাড়া মিটিয়ে দিল। তারপর হাঁটতে হাঁটতে পার্কের গেটের সামনে আসতেই নীলা আমাকে বলে উঠল, দাঁড়াও। কেন, ভিতরে যাবে না? ভেতরে যাবা না? কখন বললাম? কিন্তু এভাবে না। আর কিছু না বলে কোথা থেকে যেন একটা কালো কাপড় নিয়ে এসে নীলা আমার চোখ দুটো বেঁধে দিল। এবার চলো। আমিও ভদ্র ছেলেদের মতো ওর দেখানো পথে হাঁটতে শুরু করলাম। কিছু দূর যাওয়ার পর শুনি হাপন, হিমু, রাকিব, সোহান, অন্তর এরা আমার উপর ফুল জাতীয় কিছু ছুঁড়ে মারছে আর বলছে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ মাই বেস্ট ফ্রেন্ড হৃদয়। আমি তো ওদের কার্যকলাপ শুনে অবাক। তাড়াতাড়ি চোখ থেকে কাপড় সরিয়ে দেখি আমার চারিপাশে ফুল দিয়ে সাজানো এবং আমার সামনে একটা জন্মদিনের কেক। তোদের সবাইকে অনেক ধন্যবাদ বন্ধু, আমাকে একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আরে আমরা এসব কিছুই করিনি, এই সব কিছু নীলা করেছে। সব ধন্যবাদ তুই নীলাকে দে, আমরা তো শুধু তোর জন্মদিনের অতিথি মাত্র। আজকে যে তোর জন্মদিন সেটা তো আমরা জানতাম না, বরং নীলাই আমাদের জানিয়েছে। আমি যে নীলার দিকে তাকিয়েছি ঠিক তখনই নীলা একগুচ্ছ গোলাপ ফুল নিয়ে হাঁটু মাটিতে গেতে আমাকে বলতে শুরু করলো, যদি বলো তোমার কথা মনে পড়ে কতবার, আমি বলবো চোখের পাতা নড়ে যতবার। যদি বলো তোমায় ভালোবাসি কত, আমি বলবো আকাশে তারা আছে যত। হবে কি আমার জ্যোৎস্না রাতের তারা? গুনার সাথে কথা দিলাম, সারা জনম রাখবো তোমার আমার কাছে বাঁধি। নীলার কথা শুনে আমি কি বলবো ভেবে পাচ্ছিলাম না, কারণ আমি অসহায়, যে কিনা দুনিয়ার এক পানিতে ভাসমান শ্যাওলার মতো। আমার ভাবনার ছেদ ঘটিয়ে আপন বলল, কি হলো, চুপ করে আছিস কেন? আমার দ্বারাই এসব কিছু সম্ভব নয়। নীলা দাঁড়িয়ে বলতে শুরু করলো, কেন সম্ভব নয়? কি নেই? আমার টাকা পয়সা গাড়ি বাড়ি সব আছে, শুধুমাত্র তোমাকে ভালোবাসি। এটাই কি আমার দোষ? সেদিন ট্রেনে যখন আমাদের দেখা হয়, সেদিন থেকে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমাদের ভাগ্য এমন এক পর্যায়ে এনেছে যে তোমার সাথে আমাকে আজকের এই পরিস্থিতিতে আনতে বাধ্য করেছে। তবুও তুমি না বলছো। তুমি যে কথাগুলো বললে তার কোনো জবাব আমার কাছে নেই, কারণ আমিও তো সেই প্রথম দেখাই ভালোবেসে ফেলেছি। মনে মনে বললাম। আমি আর কিছু না বলে সেইখান থেকে বাসায় চলে আসলাম। পিছন থেকে নীলা, হিমু, আপন, সুহান অনেকবার ডেকেছে, কিন্তু আমি শুনিনি, কারণ এখানে থাকলে হয়তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারবো না। আর নিজের বড় অসহায় লাগছে। যাকে ভালোবাসলাম সে নিজেই আমাকে প্রস্তাব দেওয়ার পরও আমি তাকে প্রত্যাখ্যান করলাম, কারণ আমি গরিব, আমার নিজের কেউ নেই। এই কথা চিন্তা করে সে যাই হোক, তাড়াতাড়ি বাসায় এসে হাত মুখ ধুয়ে একটা ঘুম দিলাম। এক ঘুমেই পরের দিন সকাল। ফোনের শব্দে ঘুম ভাঙে। ফোন হাতে নিয়ে দেখি নীলার 30টা প্লাস কল, তার সাথে আপন, সুহান, হিমু, অন্তর তো আছেই। আর নীলার নাম্বার থেকে 2টি SMS দেখলাম, সেইখানে নীলা লিখেছে, তুমি যদি এবার ফোন রিসিভ না করো তবে আমি আত্মহত্যা করব। এই মেসেজটা দেখে আমার মনের ভিতরটা অচটকে ওঠে। কিরে, একটা মেয়ে তোকে প্রপোজ করছে বলে তুই নিজেকে মহান মনে করছিস, তাই না? আজ তোর জন্য নীলাম মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
এসে দেখে যা তোর জন্য মেয়েটা আজ কিভাবে কষ্ট পাচ্ছে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে। আপনের কথা শুনে আমার চোখ যেন আরও থামছেই না। আমি কিছু না শুনে হাসপাতালের দিকে এমন দৌড় দিচ্ছি যেন পাগল কুত্তা আমাকে তাড়া করছে। সেখানে গিয়ে দেখি আপন, হিমু, সোহান, নীলার বাবা মা, ছোট ভাই বসে কান্না করছে। আমাকে দেখে আপন তেড়ে এসে নীলার রুমের সামনে নিয়ে গেল। দেখ তোর জন্য নীলার আজ এমন অবস্থা। আমি কোনো কিছু না বলে শুধু নীরবে চোখের পানি ফেলছি। তুই তো এটাই চেয়েছিলি তাই না? আমি কিছু বলতে যাব ঠিক তখনই ডাক্তার বলতে শুরু করলো। এখানে নীলা নামের পেশেন্টের বাড়ির লোক কে কে আছেন? নীলার জ্ঞান ফিরেছে, আপনারা চাইলে ওর সাথে কথা বলতে পারেন। ডাক্তারের কথা শুনে আপন, হিমু, সোহান ও নীলার বাবা মা নীলার সাথে কথা বলার জন্য রুমে যাই, কিন্তু আমি বাদে। আমি মনে আড়ালে দাঁড়িয়ে নীলাকে একবার চোখের দেখা দেখে বাসায় চলে আসলাম। বাসায় এসে নামাজ আদায় করে মহান আল্লাহ পাকের দরবারে নীলার জন্য দোয়া করলাম। অন্যদিকে নীলার জ্ঞান ফেরার পর হসপিটালে। মা, কি হয়েছে তোর? তুই কি আমাদের কথা একবারও ভাবলি না? সরি বাবা, আর কোনোদিন এইসব করব না, ভুল হয়ে গেছে। ঠিক আছে মা, তুই তোর বন্ধুদের সাথে রেস্ট নে, আমি আর তোর বাবা তোর খাবার ব্যবস্থা করছে। এই কথা বলে নীলার বাবা মা সেখান থেকে চলে গেল। তোর কি মাথা খারাপ নাকি হুট করে মানুষের কি সব চিন্তা মাথায় আসে? কি করব বলো, হৃদয়কে যে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ও যখন আমাকে না বলে এবং পরে আমার ফোন রিসিভ করে না, তখন আমার মাথা কাজ করা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে। কি করতে কি করে ফেলেছি তা আমি নিজেই জানি না। তাই বলে এত বড় সিদ্ধান্ত নিবি? দয়া করে আপনারা একটু বাইরে যান, ওনার এখন বিশ্রাম নেওয়া প্রয়োজন। ঠিক আছে ডাক্তার। নীলা, আমরা এখন আসি, আবারও পরে আসবো। ঠিক আছে, যা। আর হ্যাঁ, হৃদয়কে একটু আসতে বলবি, ওকে খুব দেখতে ইচ্ছে করছে। তারপরও তুই আমাকে দিতে চাইছিস যে আমি নিজের জন্য দায়ী? হ্যাঁ, আমার মিত্র আসলেও আমার চোখ শুধু ওকেই দেখতে চাইবে। ও মাগো, টুরু লাভ। আচ্ছা ঠিক আছে বলমনি। আর হ্যাঁ, এখন আমরা যাই, পরে আবার দেখা হবে। এই কথা বলে আপন, হিমু, সোহান নীলার কাছে থেকে বিদায় নেয়। বিকালবেলা। হ্যালো হৃদয়, কোথায় তুই? তাড়াতাড়ি বীজের মাথায় মোড়টাতে চলে আয়, হসপিটালে যাব। না, আমি হাসপাতালে যাব না। কেন, তুই কি চাস নীলা আবারও বড় ধরনের কিছু করে বসুক? না, সেটা আমি কোনোদিনও চাই না। আমিও নীলাকে অনেক ভালোবাসি, কিন্তু আমার অবস্থানের কথা চিন্তা করে ওর প্রস্তাবে রাজি হয়নি। আরে পাগল, যেখানে নীলা এ সম্পর্কে খুশি সেখানে তুই কেন এসব নিয়ে চিন্তা করছিস? ঠিক আছে, নীলা যদি এই সম্পর্কে খুশি থাকে তবে আমার কোনো আপত্তি নেই। তাড়াতাড়ি মরে আসয়। আপন আর হিমু ওরাও চলে এসেছে। ঠিক আছে, তোরা 5 মিনিট অপেক্ষা কর, আমি 10 মিনিটে আসছি। 15 মিনিট পর। কিরে, এত দেরি হয়ে এইটুকু আসতে? আমার দিকে তাকিয়ে বলল, ওমা হিরো, আপনি এই শুটিং স্পেস থেকে ভুল করে চলে এসেছেন নাকি? দয়া করে একটা অটোগ্রাফ দিন না প্লিজ। কি করে দিব? আমার কাছে তো কলম নেই। ওই ঢং বাদ দে, তাড়াতাড়ি চল, এমনিতে অনেক দেরি হয়ে গেছে। চল। হাসপাতালে গিয়ে দেখি নীলার মা নীলাকে খাবারের জন্য জোর করছে, কিন্তু সে কোনো মতেই খাচ্ছে না। কেরলা, খাবার খাচ্ছিস না যে কেন? এমনিতেই ভালো লাগছে না। তোমরা ভেতরে আসো, ওকে একটু বোঝাও তো, কখন থেকে কিছুই খাচ্ছে না। আমি ডক্টরের সাথে কথা বলে আসি। ঠিক আছে আন্টি, আপনি যান, আমরা ওকে খাওয়াচ্ছি। এ কথা বলে নীলার মা চলে গেল। আপন, হিমু, সোহান ভিতরে গিয়ে নীলাকে বলতে শুরু করলো, ওই তুই আর কত কষ্ট দিবি নিজেকে? খাবারটা তাড়াতাড়ি খেয়ে নে। হৃদয় আসেনি? না। তারপরেই নীলা হিমুর মুখ থেকে না শব্দ শুনে উল্টে বসে মুখ লুকিয়ে কান্না শুরু করে। আর আমি গিয়ে নীলার হাত ধরতেই আপন মনে করে বলতে শুরু করলাম, আপন, আমার হাত ছেড়ে দে। যার জন্য আমি এত কিছু করলাম তাহারই মন পেলাম না। আমার আর বেঁচে থেকে। হই পাগলি, তুই আমাকে ছেড়ে চলে যাবি? আমার কি হবে ভেবে দেখেছিস একবারও? আর একবার এসব কথা বললে তোকেও মারবো, আমিও মরবো। নীলার কিছু না বলে শুধু কান্নাই করছে। এভাবে সারা জীবন আমার হাত ধরে রাখবে, কথা দাও। ঠিক আছে, কথা দিলাম, কিন্তু আমি তো গরিব। তো আমাকে নিয়ে রেস্টুরেন্টে যাওয়ার টাকা নাই? সমস্যা নেই, আমরা রাস্তায় খাবার খাবো। আমার কাছে
তোমাকে কোনো গিফট দেওয়ার মতো টাকা নাই। সমস্যা নেই, আমার হাতটা ধরে রাখো। আমার কাছে কোনো দামি গাড়ি বা দামি বাইকও তো নাই। সমস্যা নেই, একসাথে কোনো এক রাস্তায় হাত ধরে হেঁটে যাব। তুমি কি সত্যি আমাকে এত ভালোবাসো? হুম, আমার জীবন থেকেও বেশি। যে নীলাকে জড়িয়ে ধরতে যাব ঠিক তখনই আপন বলে উঠল, আরে ভাই আস্তে, আমরা কিন্তু তোদের পাশে আছি, যা করার পরেও করেন। আপনের কথায় নীলা লজ্জায় লাল হয়ে গেছে। বিশ্বাস করেন পাঠক ভাইয়েরা, নীলাকে এই অবস্থায় কোনো স্বর্গ থেকে উঠে আসা অপুরুষের মতো লাগছে। আমি দেখি আবারও প্রেমে পড়ে গেলাম। ওই হালা, কম করে দেখ, ও তো আর উড়ে পালিয়ে যাচ্ছে না। তারপর আরও কিছু আর নীলার কাছ থেকে সন্ধ্যায় বাসায় চলে আসলাম, আর নীলাকেও তাদের বাড়িতে পাঠিয়ে দিলাম, কারণ আগের থেকে সুস্থ হওয়ার জন্য ডাক্তার নীলাকে রিলিজ করে দেয়। আর এভাবে আমাদের লাভ স্টোরি চলতে থাকে। এই 4 বছর বুঝি নীলা আমাকে কতই ভালোবাসে। কেউ কাউকে ছাড়া থাকতেই পারতাম না। একদিন ওর সাথে কথা না বলে মনে হতো যেন 1 বছর থেকে আমাদের কথা হয় না। আর আপন, হিমু, সুহান সবসময় আমাকে সাহায্য করেছে। সবকিছু ঠিকঠাক চলছিল। নীলার সাথে হাতে হাত রেখে ঘুরতে যাওয়া, ফুচকা খাওয়া, ওর সাথে রাত ভরে কথা বলা, চ্যাটিং করা, সব মিলিয়ে খুব ভালোভাবেই আমাদের দিন চলছিল। কিন্তু হঠাৎ একদিন নীলা আমাকে খুব সকালে ফোন দেয়। হ্যালো, আসসালামু আলাইকুম। সালামের জবাব নিয়ে বলল, আজকে 10টায় গোল্ডেন রোজ গার্ডেনে দেখা করতে পারবে? খুব আর্জেন্ট দরকার আছে। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। আমি আর কিছু বলতে যাব, ঠিক তখনই ফোনটা কেটে দিল। আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নীলার কথা মতো গোল্ডেন রোজ গার্ডেনে গিয়ে দেখি নীলা আমার জন্য আগে থেকে অপেক্ষা করছে। আমি আমার মোবাইলটা বের করে দেখি 9:50 বাজে। আমি তো অবাক, কারণ হচ্ছে গত 4 বছর এই প্রথম আগে থেকে আমার জন্য অপেক্ষা করছে। কি ব্যাপার, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? মজা করা বাদ দাও, আমি তোমাকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য রেখেছি। কথাগুলো বলে আমি চলে যাব। হ্যাঁ বলো, কি বলবে? আজ থেকে আমাদের সকল সম্পর্কের এখানেই শেষ। তারপরে সব ঘটনা তো আপনারা প্রথমেই জেনেছেন। এতক্ষণ তো 4 বছর আগের ঘটে যাওয়া ঘটনাগুলো শুনলেন। এবার বাস্তবে আসা যাক। দোকান থেকে 1 পাতা ঘুমের বড়ি ও 2 প্যাকেট সিগারেট নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় গিয়ে একটা সিগারেট মুখে নিতেই কাশি শুরু হলো। কিন্তু কি করব, নীলাকে তো আমাকে ভুলে থাকতেই হবে। আস্তে আস্তে ধোঁয়া ওড়াচ্ছি, আর মনে হচ্ছে যেন কষ্টগুলো সিগারেটের ধোঁয়ার সাথে বিলীন হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিন সিগারেট হাতে নিয়ে শুয়েও দেখিনি, কিন্তু কেন জানি আজ মনে হচ্ছে তুমি আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। একে একে সব শেষ করে 2টা ঘুমের বড়ি খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে ওঠার চেষ্টা করেছি, কিন্তু উঠতে পারছি না। কে যেন আমার হাত পা বেঁধে রেখেছে, এরকম মনে হচ্ছে। খুব কষ্ট করে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখি দুপুর 12টা বাজে। মোবাইলের কল লিস্টে গিয়ে নীলার নাম্বারে কিছু আমি ট্রাই করলাম, কিন্তু বরাবরই ফোন কেড়ে দিচ্ছে এবং কিছুক্ষণ পর ফোনটা বন্ধ করে রাখলো। আমি আর ফোন না দিয়ে নিজের মনটাকে বুঝিয়ে রাখলাম। বললাম যে ও যদি অন্য কারোর সঙ্গে মুখ সুখে থাকে, তবে আমি কেন পারবো না? আমি তোকে নিজের মনে থেকে সত্যিকারের অর্থে ভালোবাসি। ও সুখে থাকলে আমার সুখে থাকা হবে। হয়তো মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে রাখিনি, কিন্তু নীলা সারা জীবন আমার মনের কাঠগড়ায় আসামি হয়ে থাকবে। নিজের মনকে বুঝ দিচ্ছি, আর চোখ দিয়ে অঝরে ঝর্ণা বয়ে চলছে। এর থামার আর কোনো নামগন্ধই নেই। তখন মনে পড়ল রাতের কথা, যে রাতে সিগারেটের ধোঁয়ার সাথে আমার কষ্ট কিছুটা হলেও কমছিল। তাই সিগারেট আনার জন্য যেই বাইরে বের হতে যাব, ঠিক তখনই দরজা খুলে দেখি আমার চাচা বাইরে দাঁড়িয়ে আছে। কি ব্যাপার, আপনি এখন এইখানে কি করছেন? আমি বেঁচে আছি কিনা মরে গেছি তা দেখতে এসেছেন, নাকি মরিনি তার জন্য মারতে এসেছেন? বাবারে, আমারে ক্ষমা করে দে, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তাই তোর বাবার যত সম্পত্তি ছিল আমি সব তোর নামে করে দিয়েছি। তুই আমাকে মাফ করে দে বাবা। এই কথা বলে যেই চাচা আমার পা ধরতে যাবে, সি কি করছেন চাচা আপনি? আপনার ভুল বুঝতে পেরেছেন, সেটাই বড় কথা। হ্যাঁ রে বাবা, আমি তোর সঙ্গে খুব বড় অন্যায় করেছি, যার জন্য হয়তো মহান আল্লাহ তাআলা আমাকে এত বড় শাস্তি দিয়েছেন। কি হয়েছে আপনার চাচা? তোর বাবার সকল সম্পত্তি আমি চালাকি করে নিয়ে যেদিন তোকে বাড়ি থেকে বের করে দিয়েছি, তার কিছুদিন পরে জানতে পারি যে আমার ব্লাড ক্যান্সার হয়েছে। আমি আর এই পৃথিবীতে কিছুদিনের অতিথি মাত্র। না চাচা, আমি আপনার কোনো কিছুই হতে দিব না। আমি আপনাকে দরকার পড়লে সারা পৃথিবী
ভালো ভালো ডাক্তার নিয়ে এসে অপারেশন করাবো, তবুও আমি আপনাকে মরতে দিব না। আমার হাতে আর সময় নেই, চল তোকে তোর সম্পত্তির সকল দায় দায়িত্ব দিয়ে আমি শান্তিতে মরতে চাই। আপনি এসব কথা বলবেন না প্লিজ। ঠিক আছে, বলবো না, চল। তারপর আর কোনো কিছু না বলে বাইরে বের হয়ে দেখি আমার সবচেয়ে প্রিয় গাড়ি। তারপর গাড়ির ভিতর গিয়ে আমি আর চাচা বসলাম, আর গাড়ি তার আপন গতিতে ছুটতে শুরু করলো। আর হ্যাঁ, আপনারা তো বলাই হয়নি আমি গরিব না। আসলে আমার বাবা ছিল বাংলাদেশের একজন টপ বিজনেসম্যান মধ্যে একজন। আসলে আমার বাবা অ্যাক্সিডেন্টের পর সকল সম্পত্তি আমার চাচার আত্মসাৎ করে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর আপনারা সবই জানেন আমার জীবনযুদ্ধ সম্পর্কে। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার গন্তব্যস্থানে পৌঁছে গেছি। চাচা নামেন। হ্যাঁ। গাড়ি থেকে নেমে আমি আর চাচা আমাদের ফ্যাক্টরির দিকে এগিয়ে চললাম। তখনই কিছু শ্রমিক আমাদের দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি যেন কোনো অজানা গ্রহের প্রাণী। ওর দিকে তোমাদের এভাবে তাকিয়ে থাকার প্রয়োজন নেই। আজ থেকে এই HKB গ্রুপের একমাত্র উত্তরাধিকারী হচ্ছে মোহাম্মদ হৃদয় আহমেদ। আর আমি ঘোষণা করলাম আজ থেকে হৃদয় হচ্ছে তোমাদের নতুন MD। চাচার কথা শুনে সকল শ্রমিকরা আমাকে হাততালি দিয়ে স্বাগতম জানালো। যে আমি চাচার পা ধরে সালাম করতে যাব, ঠিক তখনই চাচা মাথা ঘুরে পড়ে যায়। চাচা, কি হলো আপনার? কথা বলছেন না কেন? তারপরে দুইজন মিলে ধরাধরি করে চাচাকে হাসপাতালে নিয়ে আসলাম। চাচাকে দেখে ডাক্তার বলল, তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। ডাক্তার বলল, দেখুন মিস্টার হৃদয়, আপনার চাচার অনেক দিন থেকে ব্লাড ক্যান্সার। আমাদের হাতে আর কোনো সময় নেই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আর হ্যাঁ, ওনার জ্ঞান ফিরেছে, আপনার সাথে তিনি কথা বলতে চান। আমি আর দেরি না করে দৌড়ে চাচার কেবিনের দিকে চলে গেলাম। আমাকে দেখে চাচা বলতে শুরু করলো, বাবারে, আমি জানি আমার আর বেশি সময় নেই। হয়তো আমি তোর সাথে অনেক অন্যায় করেছিলাম, কিন্তু তুই আমাকে ক্ষমা না করলে কেউ আমাকে ক্ষমা করতে পারবে না। তোর বাবা খুব ভালো মানুষ ছিল রে। আমি যে তার বন্ধু ছিলাম সেটা কোনোদিনও মনে করেননি, বরং আমাকে তার নিজের ভাইয়ের মতো দেখতো। মৃত্যুর সময় তোর কাছে একটাই অনুরোধ, তুই আমাকে ক্ষমা করে দে। চাচার কথা শুনে কেন জানি আমার খুব কষ্ট হচ্ছে। সে হয়তো আমার সাথে অন্যায় করেছিল, কিন্তু সে তো তার ভুল বুঝতে পেরেছে। আমার উত্তর দেওয়ার দেরি দেখে চাচা আবার বলতে লাগলো, কি রে, কি হলো? কিছু বলছিস না কেন? চাচা, আপনি কি বলছেন? সন্তানের কাছে কি পিতা কোনো দোষ করে পারে? যদিও আপনি আমার বাবার বন্ধু ছিলেন, কিন্তু আমি সবসময় আপনাকে আমার নিজের চাচা মনে করতাম। আমার কথা শেষ হতে না হতেই পিছন থেকে কে যেন আব্বু বলে চিৎকার করে উঠল। পিছনে তাকিয়ে তো আমি অবাক। পিছনে তাকিয়ে দেখি একটি মিষ্টি পরীর মতো মেয়ে দাঁড়িয়ে আছে। আসলে ওর নাম হচ্ছে জান্নাত। চাচার একমাত্র আদরের। ছোটবেলার ওর মা মারা যাওয়ার পর সে বিদেশে যাওয়ার কারণে অনেকদিন দেখা হয়নি। জান্নাত চাচাকে দেখে বলতে শুরু করলো, আব্বু, তোমার কি হচ্ছে? তুমি এভাবে শুয়ে আছো কেন? মারে, কারো বাবা মা চিরদিন বেঁচে থাকে না। তোর মা মারা যাওয়ার পর তোকেও আমি অনেক কষ্ট করে কুলে পিঠে মানুষ করেছি। বাবা হৃদয়, তোর কাছে আমার একটাই অনুরোধ, আমি মারা যাওয়ার পর আমার মেয়েটাকে দেখে রাখবি। কথা দে, ওর চোখে কোনোদিনও পানি আসতে দিবি না। কথা দিলাম চাচা। অন্যদিকে জান্নাত কোনো কিছু না বলে শুধু কান্নাই করছে। বাবা হৃদয়, আমি আর তোর বাবা তোদের ছোটবেলায় বিয়ে ঠিক করে রেখেছিলাম, কিন্তু এখন আমি তো আর বেঁচে থাকবো না, তাই আমি জান্নাতকে তোর হাতে তুলে দিলাম। চাচা এই কথা বলতে না বলতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে আমি ডাক্তারকে ডাক দিলাম। ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। চাচার মৃত্যুর খবর শুনে আমার বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। না চাইতে চোখ দিয়ে পানি ধরে রাখতে পারছি না। আর অন্যদিকে তো জান্নাতকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। তারপরেই চাচার মৃত্যুতে জান্নাতকে কোনোভাবেই সামলানো যাচ্ছে না। তারপরে চাচার জানাজা করে দাফন স্বপন করে বাসার দিকে চললাম। পথ অজানা হওয়ার কারণে নামাজ পড়ে বাড়িতে গিয়ে দেখে জান্নাত এখনও কান্না করছে। আমি গিয়ে জান্নাতের কাঁধের উপর হাত রাখতে জান্নাত চমকে ওঠে। তারপর আমি বলতে শুরু করলাম, কারোর বাবা আবার কারোর মা, অথবা কারোর বাবা মাকে একসাথে নিয়ে মহান আল্লাহ তাদের পরীক্ষা করেন। তোমাদের কিছু বলে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই, তবুও বলছি, যে চলে গিয়েছে তার জন্য কান্না করে লাভ নেই। তোমার চোখের পানি তার কাছে পৌঁছাবে না, বরং তুমি যদি নামাজ আদায় করে তাদের জন্য দোয়া করো, তবে তার আত্মা শান্তি পাবে।
আজান হয়ে গেছে, অজু করে নামাজ আদায় করে নাও। আমার কথাগুলো শুনে জান্নাত মন দিয়ে কি যেন চিন্তা করলো। কিছুক্ষণ পর দেখি জান্নাত একটি জায়নামাজ নিয়ে মাটিতে বিছিয়ে নামাজ পড়তে শুরু করলো। আর এদিকে আমি নীলার কথা প্রায় ভুলেই গেছি। ওর কথা মনে পড়লে মনটা খুব খারাপ হয়ে যায়। কিন্তু আমার মনে হয় নীলা আমার দুঃস্বপ্ন ছিল, যে স্বপ্নগুলো পূরণ না হয় ভালো। আমার ভাবনাই ছেদ ঘটিয়ে জান্নাত বলল, আমার না খুব ক্ষুধা পেয়েছে। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য খাবার ব্যবস্থা করছি। আমার ফোনটা বের করে দেখি রাত 12টা বাজে। এখন খাবার কোথায় পাবো? তাই নিজেই খাবার তৈরি করার জন্য রান্না করে গেলাম। আসলে আগেই নিজে খাবার আমি নিজেই রান্না করতাম, তাই আমার খাবার তৈরি করতে কোনো সমস্যা হয় না। কোনো রকম কিছু খাবার বানিয়ে টেবিলে রেখে জান্নাতকে ডাকতে এসে দেখি জান্নাত ঘুমাচ্ছে। এই অবস্থায় যে জান্নাতকে কত সুন্দর লাগছে তা আপনাদের বলে বোঝাতে পারবো না। ওকে তো অনেক সুন্দর লাগছে, যেন জান্নাত থেকে নেমে আসা কোনো অপরূষী আমার সামনে ঘুমিয়ে আছে। 4 বছর নীলার সাথে রিলেশন থাকার পরেও ওকে দেখে সেই ফিলিংসটা হয়নি, জান্নাতকে দেখে তার থেকে বেশি ফিলিংস হয়। হয়তো মহান আল্লাহ তাআলা নীলাকে নয়, জান্নাতকে আমার জন্য বানিয়েছে। তার দিকে যতই তাকিয়ে থাকি ততই যেন নেশার মতন ঘোর লেগে যায়। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে ওর ঠোঁট, যা আমাকে চুম্বকের মতন আকর্ষণ করে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে সকাল হয়ে গেছে তা আমি কল্পনাই করতে পারিনি। জান্নাত ওঠার আগে উজু করে ফজরের নামাজ আদায় করলাম। তারপর রান্নাঘরে গিয়ে নিজের সাধ্যমতো রান্না তৈরি করলাম। খাবারগুলো টেবিলে রাখতেই দেখি জান্নাত আমার দিকে খুব করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। কি ব্যাপার, ঘুম কেমন হলো? এসো, খাবার তৈরি, খেয়ে নাও। আপনি শুধু শুধু আমার জন্য এত কষ্ট করছেন। শুধু শুধু মানে? শুধু শুধু নয় তো কি? আমি একটা মেয়ে, যেখানে আমার খাবার তৈরি করার কথা সেখানে আপনি। আর বলতে দিলাম না। ওই, আপনি কি হ্যাঁ তুমি বলে ডাকা যায় না? আর হ্যাঁ, তোমাকে রান্না করতে হবে না, এখন আসো, খেয়ে নাও, আমার আবার অফিসে যেতে হবে। আবার ধমক শুনে জান্নাত আর কিছু না বলে চুপচাপ বসে পড়ল, কিছু খাচ্ছে না। কি ব্যাপার, খাচ্ছ না কেন? আমার এই কথা বলতেই জান্নাতের চোখের দিকে তাকিয়ে দেখি জান্নাত কান্না করছে। হেই, তুমি কান্না করছো কেন? খাবার পছন্দ হয়নি? না, সেটা না, আব্বুর কথা খুব মনে পড়ছে। আব্বু আমাকে সবসময় খাইয়ে দিত, এখন তার দিনই নেই, তাই খাবার সময় তার কথা খুব মনে পড়ছে। ও, এই ব্যাপার, এদিকে এসো, আমি খাওয়াই দিচ্ছি। না না, আপনাকে কষ্ট হতে হবে না, আপনি বসে যান। তোমাকে না বললাম আমাকে তুমি করে বলতে? আর হ্যাঁ, আমি যা বলছি তাই, আমার কথার উপর কোনো কথা নাই। আমার ধমকে সঙ্গে সঙ্গে জান্নাত ছোট বাচ্চাদের মতো আমার দিকে একটু এগিয়ে বসলো, আর আমিও ছোট্ট ছোট লোকমা করে ওর মুখে খাবার তুলে দিতে থাকলাম। আসলে আমি চাচ্ছিলাম যে জান্নাত খাওয়াই দিই, কিন্তু এই কথা বলতে সাহস হয়ে উঠিনি। কিন্তু জান্নাত যখন বলল তখন মেঘনা চাইতে বৃষ্টির মতো হলো। আমি জান্নাতকে খাওয়াই দিচ্ছি, আর জান্নাত খুব তৃপ্তি সহকারে খাচ্ছে। ওর মুখে কি যে মায়া, শুধু মন চাই যে সারাদিন শুধু ওর মুখের দিকে তাকিয়ে থাকে। তারপর খাওয়া দাওয়া শেষ করে অফিসের দিকে চললাম। যদিও অফিসের পুরাতন কর্মচারী প্রায় সবাই আমাকে চেনে, তবুও নিজেকে এক নতুন অঙ্গিকে তৈরি করলাম। তারপর জান্নাতে থেকে বিদায় নিয়ে অফিসের দিকে রওনা হলাম। গাড়িটা নিয়ে অফিসের সামনে পৌঁছে পেয়ে আমি অবাক। আসলে আমি অফিসের গেটের সামনে গিয়ে হর্ন দেওয়ার সাথে সাথে দারোয়ান দরজা খুলে দেয়। আমি ভিতরে তাকাতে দেখি অফিসের সকল স্টাফ ফুল নিয়ে দাঁড়িয়ে আছে, আর অফিসটাও খুব ভালো করে সাজানো হয়েছে। গাড়ি থেকে নামতেই সবাই ফুল দিয়ে শুভেচ্ছা জানালো। সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষ। আমি আমার কেবিনে ঢুকতেই আগের সবকিছু মনে পড়তে শুরু করলো। আসলে এই কোম্পানিটা আমার আব্বুর খুব যত্ন করে সাজিয়েছিলেন, কিন্তু আব্বু আম্মুর অ্যাক্সিডেন্টের পর চাচা মানে জান্নাতের আব্বু নকল কাগজ দেখিয়ে আমাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর সব ঘটনা তো আপনারা জানেন। এসব ঘটনা মনে পড়তেই নিজের অজান্তেই চোখের কোণ বেয়ে পানি পড়ছে। শুরু করলাম ম্যানেজারের কথায়, আবার বাস্তবে ফিরে এলাম। বাবা হৃদয়, আমি জানতাম তুমি আসবেই। এই এইচকেবি ইন্ডাস্ট্রিজ তোমার আব্বু নিজের হাতে করে রেখে গেছেন, আর সেটা অন্য কোনো অন্যায়ভাবে দখল করবে সেটা মহান আল্লাহ তাআলা কোনোদিনও মেনে নেবে না। আসলে আঙ্কেল, মানুষের কপাল মহান আল্লাহ তাআলা তার জন্মের সময় সবকিছু লিখে দেন। আমার কপালে যা লিখেছিলেন তাই হয়েছে। আসলে আগের কথাগুলো মনে করে আর কষ্ট বাড়াতে চাই না, যা হওয়ার তা তো হবেই। আসলে আমি তোমাকে পরীক্ষা করার জন্য এই কথাগুলো বললাম।
তুমি আমার পরীক্ষায় ফুল নাম্বার পেয়েছো। তুমি কোম্পানির বস হওয়ার যোগ্যতা রাখো। আপনারা সবাই আমার পাশে থাকলে এবং আমার জন্য মন ভরে দোয়া করলে আমার কাছে কোনো কাজই কঠিন মনে হবে না। এখন তুমি কাজ করো, কোনো সমস্যা হলে আমাকে ডাক দিও। এ কথা বলেই ম্যানেজার চলে গেল আর আমি আমার নিজের মতো কাজ করতে থাকলাম। সারাদিন কাজ শেষ বাড়ির দিকে রওনা হলাম। আসলে আজ প্রথম দিন ছিল, তাই কাজ বুঝতে বুঝতে দিন পার হয়ে গেছে। হঠাৎ রাস্তার পাশে লক্ষ্য করে দেখি দুজন বাচ্চা ছেলে রাস্তার পাশে শুয়ে কাতরাচ্ছে। আমি তাড়াতাড়ি গাড়ি থেকে পানির বোতল বের করে নিয়ে তাদের সামনে গিয়ে বলি, কি ব্যাপার, তোমরা এভাবে শুয়ে আছো কেন? নাও পানি খাও। দুজনেই পাগলের মতো পানি খেতে থাকলো। তোমাদের নাম কি আর কেন এভাবে রাস্তার পাশে শুয়ে আছো? আমার নাম ইয়াসিন এবং ওর নাম হচ্ছে আকিবুল। আজকে প্রয়োজনের তুলনায় কম ভিক্ষা পাওয়ার জন্য আমাদের বাইর কইরা দিছে। কি তোমাদের দিয়ে ভিক্ষা করানো হয়? হ স্যার, যেদিন ভিক্ষা কম পায় সেদিনকে খাবারও দেয় না, রাইতে থাকতেও দেয় না। ওই এতিমখানায় যে দেখাশোনা করে ওই লোকটি খুবই খারাপ। ওদের কথা শুনে যতটুকু বুঝলাম ওরা এতিমখানায় থাকে। কি বলছো তোমরা? তোমরা যে এতিমখানায় থাকো তার নাম কি? না স্যার, কইতে পারবো না, ওরা জানলে পরে আমাদেরকে খুব মারবে। তোমরা এটা নিয়ে চিন্তা করো না, তোমরা শুধু ওই এতিমখানার নাম বলো, তোমাদের কথা কেউ জানতে পারবে না। ঠিক আছে স্যার, কইতাছি। আমরা যে এতিমখানায় থাকি তার নাম হচ্ছে SKB আহমেদ শিশু সদন এতিমখানা। তারপর ওরা যা বলল তা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। ওদের মুখ থেকে এই এতিমখানার নাম শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল। কারণ হচ্ছে এই এতিমখানাটা আমার আব্বুর প্রতিষ্ঠিত করেছিল এবং যাদের দায়িত্ব দিয়েছিল তারা যে এরকম কাজ করবে তা আমার জানা ছিল না। কি বলছো তোমরা? চলো আমার সাথে, দেখি কে তোমাদের দিয়ে ভিক্ষা করায়, আজ তাকে উচিত শিক্ষা দিব। না স্যার, আমরা যেতে পারবো না। ওরা যদি জানে যে আমরা আপনাকে এসব বলেছি তাহলে আমাদেরকে আর খেতে দেবে না, আর থাকতে দেবে না ওখানে। তোমরা কোনো চিন্তা করো না, দেখো আমি কি করি। ওরা থাকে সেইখানে নাকি তোমরা সেখানে থাকো সেটা পরে দেখবে। এ কথা বলে আকিবুল এবং ইয়াসিনকে গাড়িতে তুলে এতিমখানার দিকে চললাম। অন্যদিকে জান্নাত বসে বসে শুধু হৃদয়ের কথা ভাবছে। সে সকালের কথাগুলো মনে করে একা একাই মিটিমিটি হাসছে। যে সকালে তাকে হৃদয় কত পরম যত্নে খাইয়ে দিয়েছে। হৃদয় আসছে না দেখে সে বারবার ফোন হাতে নিয়ে হৃদয়কে ফোন করার কল্পনা করে, কিন্তু কোনো এক অজানা টানে সে কল দিতে পারে না। সে মনে মনে বলছে, কি ব্যাপার, এখনো হৃদয় আসছেন না কেন? ওকে ছাড়া তো আমার ভালোও লাগছে না। তাহলে কি আমি সত্যি ভালোবেসে ফেললাম? না, এ কি ভাবছি আমি? এসব নিয়ে চিন্তা করতে থাকে জান্নাত। এসব নিয়ে যেন ওর দ্বিধাদ্বন্দ্বের শেষ নেই। অপরদিকে হৃদয় ইয়াসমিন এবং আকিবুলকে সাথে নিয়ে এতিমখানার সামনে চলে আসে। তোমাদের কি বলেছি মনে আছে তো? হ্যাঁ স্যার, খুব ভালো করে মনে আছে। তাহলে তোমরা যাও, আমি যা বলছি তাই করো। তারপর ওরা আমার কথা অনুযায়ী এতিমখানার ভিতরে গেল। এতিমখানার খাদেম বলতে শুরু করলো, কিরে, তোদের সাহস তো কম না? আমি তোদের বের করে দেওয়া সত্ত্বেও তোরা কার হুকুমে এখানে এসেছিস? আমি পিছন থেকে বলে উঠলাম, আমার হুকুমে। এই, তুই হুকুম দেওয়ার কে? রুবেল, লাঠিটা নিয়ে আয় তো, আজ ওকে বুঝিয়ে দেব যে আমার ওপর হুকুমদারি করার ফল কি। আমি কিছুক্ষণ ওদের সামনে জোরে জোরে হাসলাম এবং বললাম, কি তোরা আমাকে মারবি? এই হাকিব আহমেদকে মারবি? তোদের তো সাহসের প্রশংসা করতে হয়। আমার মুখ থেকে হাকিব আহমেদ শুনে সবাই চমকে যায়। স্যার, আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। এরকম কাজ আমি আজ জীবনেও করব না। তোদের ভুল ক্ষমার অযোগ্য। আমার আব্বু এই এতিম ছেলে মেয়েদের দেখাশোনার জন্য তোদের নিয়োজিত করেছিল, কিন্তু তুই তাদের দিয়ে ভিক্ষা করাস। আমার কথা বলা শেষ হতে না হতেই পুলিশ আসে। ওকে এমন শাস্তি দিবেন যাতে ওরা সারা জীবন মনে রাখে। এই কথা বলে পুলিশ খাদেমকে ধরে নিয়ে যায়। কাল থেকে তোমাদের নতুন খাদেম আসবে, আর হ্যাঁ, আমি তোমাদের প্রতি সপ্তাহে এসে দেখে যাব। ঠিক আছে, আর আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি এতিমখানার সবার কাছ থেকে বিদায় নিয়ে বাসার দিকে চললাম। যাওয়ার সময় জান্নাতের জন্য কিছু আইসক্রিম নিলাম। বাসায় গিয়ে কলিং বেল দেওয়ার সাথে সাথেই জান্নাত দরজা খুলে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কি ব্যাপার, কান্না করছে কেন?
কিছু না বলে কান্নার গতি আরো বাড়িয়ে দেয়। আরে কি হয়েছে বলবে তো নাকি? অফিস থেকে ফিরতে এত লেট হয় কেন? হ্যাঁ, আমার চিন্তা হয় না বুঝি? আমার জন্য এত চিন্তা হয় বুঝি? আমি তোমার কে যে আমার জন্য চিন্তা করবে? জান্নাত আমার কথা শুনে লজ্জামাখা কণ্ঠে বলল, জানি না। তাই নাকি? তাহলে কালকে থেকে আরো দেরিতে আসবো, তুমি ঘুমিয়ে পড়ো। আমার কাছে এক্সট্রা চাবি আছে, সেটা দিয়ে ভিতরে চলে আসবো। আর হ্যাঁ, কালকে আমার জন্য তোমাকে চিন্তা করতে হবে না। কালকে দেরি করে আসলে না তোর পা ভেঙে হাতে ধরিয়ে দিব। ওমা, তুমি কি জান্নাত নাকি? জান্নাত রূপে কোনো ডাইনি? কি? আমাকে ডাইনি দেখা? আজকে তোমাকে মজা দেখাচ্ছি, তোমার ঘাড় মটকাবো আমি। এই কথা বলে যে জান্নাত আমাকে ধরতে আসবে, ঠিক তখনই জান্নাতকে কোলে তুলে নিয়ে এই আমাকে কোল থেকে নামা। চমকে উঠে মনে মনে বললাম, কি মেয়ে রে বাবা, যেইখানে আপনি ছাড়া কথাই বলে না, সেই মেয়ে তুই করে বলছে। মনে হয় আসলেই ভূতে ধরেছে। কি হলো, নামাচ্ছিস না কেন? না, আমি নামবো না। নামলে যদি তুমি আমাকে মারো? তাহলে কি মার খাবার ভয়ে সারা জীবন এভাবে কোলে তুলে রাখবি নাকি? এই তোমার হয়েছেটা কি? হ্যাঁ, একবার তুই আবার তুমি। আমার জিনিস, আমি যা ইচ্ছে তাই করবো। তা তুমি বলার কি? তোমার জিনিস মানে? হ্যাঁ, আমারই তো জিনিস। আমি তোমাকে 2 দিনে অনেক ভালোবেসে ফেলেছি। তুমি কি হবে আমার পথ চলার সাথী? থাকবে কি সারা জীবন তোমার সাথে বাঁধি? কথা শোনার জন্যই তো আমি অনেকক্ষণ থেকে অপেক্ষা করেছি। আমি তোমাকে ভালোবাসি। এখন তোমাকে আমার কোল থেকে নামতে হবে। তোমার ওজন আমার হাত পুরাই শেষ। আমার ওজন অনেক? এই তুই বলতে চাস আমি মোটা? এই তুই আমাকে নামা, নাহলে না তোর কোলেই আমি না তোর ঘর মটকাবো। কি মেরে বাবা, সেকেন্ডেই গিরগিটির মতো রং বদলায় না। জানো, তুমি তো খুবই পাতলা। তুমি এভাবে সারা রাত থাকো, আমি কিছুই বলবো না। হ্যাঁ, এটাই তোমার শাস্তি। সারা রাত আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকবে। আসলে হয়েছে কি জানো, দুপুরে তুমি খেয়েছো কি না খেয়েছো এই কথা মনে করে দুপুরেও খাইনি, যাতে রাতে তুমি আমাকে খাওয়াই দাও সেজন্য। কি? তুমি দুপুরে খাওনি? মনে মনে বললাম, তাহলে প্ল্যানটা কাজে দিয়েছে। না, তোমার কথা চিন্তা করে খাইনি। তোমাকে এত ভালোবাসো? হ্যাঁ, জীবনের থেকেও বেশি। তাই নাকি? তাহলে আমাকে এইভাবে নিয়ে রান্না করে যাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, কিন্তু কোল থেকে নামানোর চেষ্টা করবা না। কিন্তু? কোনো কিন্তু নয়, যা বলছি তাই হবে। আর হ্যাঁ, আমিও দুপুরে খাইনি। জানো, আমার শাস্তিটা কি কোনোভাবে কমিয়ে দেওয়া যায় না? তোমার শাস্তি আমি কমিয়ে দিব যদি আমাকে খাইয়ে দাও। সে আর বলতে, আমি তোমার কথাই রাজি। ঠিক আছে, এখন আমাকে নাইয়ে দাও। যাক বাবা, অবশেষ ডাইনিটার হাত থেকে বাঁচলাম। তুমি কি আমাকে আমার নামে কিছু বললা? না, আমি আবার তোমার নামে কি বলবো? না বললেই ভালো। এখন চলো, তুমি টেবিলে বসো, আমি খাবার নিয়ে আসছি। এই কথা বলে জান্নাত খাবার আনতে রান্নাঘরে চলে গেল। আর আমি ভাবছি কি থেকে কি হয়ে গেল। আসলে বাস্তবতা অনেক কঠিন, মুহূর্তের মধ্যে রং পরিবর্তন হয়। এসব ভাবছি তখনই জান্নাত খাবার এনে। কোথায় হারিয়ে গেলে? না, আসলে ভাবছি বাস্তবতা অনেক কঠিন, তাই না? এখন আর ওসব নিয়ে ভাবতে হবে না, আমার অনেক ক্ষুধা পেয়েছে, খাইয়ে দাও। আমি বলে টেবিলের দিকে তাকিয়ে অবাক। টেবিলের উপর তাকিয়ে দেখি বাহারি রকমের তরকারি এবং বাহারি রকমের পিঠা সহ আরো অনেক কিছু। কি হলো, শর্তের কথা কি ভুলে গেলে নাকি? এগুলো এত সব কে রান্না করলো? কেন, আমি বিদেশে যখন খালার বাসায় ছিলাম তখন খালার কাছ থেকে এসব রান্না শিখেছি। আমি আর কিছু না বলে জান্নাতকে খাওয়াই দিতে লাগলাম। জান্নাত তো আমাকে খাওয়াই দিচ্ছে। বিশেষ করেন পাঠক ভাইয়েরা, খাবারগুলো অনেক টেস্ট হয়েছে। যদি আপনারা খেয়ে দেখতেন তাহলে বুঝতেন। এই তুমি কার সাথে কথা বলছো? না মানে কারোর সাথে না, তুমি খাও। তুমিও নাও। তারপর খাওয়া দাওয়া শেষ করে জান্নাতকে বললাম, যাও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল তোমাকে নিয়ে এক জায়গায় ঘুরতে যাব। চলো। এই কথা বলে আমি আমার রুমে চলে গেলাম। আর জান্নাতের রুমে কিছুক্ষণ পর, হৃদয় দরজা খোলো। কি হয়েছে? এভাবে দরজা ধাক্কাধাক্কি করছে কেন? তুমি তাড়াতাড়ি দরজা খোলো, আমার ভয় পাচ্ছি খুব। আমি গিয়ে আমার রুমের দরজা খুলতেই জান্নাত বলতে শুরু করলো, আমার খুব ভয় করছে একা একা থাকতে। ভয়? কিসের ভয়? বাইরে বৃষ্টি হচ্ছে, খুব খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, এই জন্য খুব ভয় করছে। আমি তোমার কাছে থাকবো। কি, আমার সাথে? এ কথা বলে জান্নাত আমার বিছানায় শুয়ে পড়ল। এ কি, তুমি আমার বিছানায় শুয়ে পড়লে? আমি কোথায় ঘুমাবো? কেন আমার পাশে? না, আমি এটা পারবো না। কেন?
তুমি একটা মেয়ে, তোমার সাথে আমার বিয়ে হয়নি। যদি কিছু হয় তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। মাঝখানে একটা কোলবালিশ দিয়ে জান্নাত বলল, নাও এবার শুয়ে পড়ো। মাঝখানে কোলবালিশ রাখলাম, এখন মনে করবে যে তোমার পাশে কেউ নেই। আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। মাঝরাতে আমার মনে হচ্ছে কে যেন আষ্টে পিষ্টে আমাকে জড়িয়ে ধরে আছে। চোখ খুলে দেখি জান্নাত কোলবালিশ ছেড়ে আমাকে ধরে আছে। ওকে এভাবে দেখে আমার নিঃশ্বাসটা ক্রমে ভারী হচ্ছে। নিজের উপর থেকে কন্ট্রোল হারিয়ে ফেলেছি। কেমন যেন নেশার মতো লাগছে। ওর চুলের ঘ্রাণ মাতালের মতো মনে হচ্ছে। ওর ঠোঁট দুটো আমাকে চুম্বকের মতো আকর্ষণ করেছে। আমি আর কিছু চিন্তা না করে ওর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম। জান্নাত জেগে ওঠে, নিজেকে আমার উপর আবিষ্কার করে এবং অনুভব করে যে আমি তার ঠোঁটে কিস করছি। জান্নাত নিজেও দিশেহারা হয়ে পড়ে। তারপর জান্নাত রেসপন্স দিতে শুরু করে। জান্নাতের রেসপন্স পেয়ে আমি আরো পাগলের মতো হয়ে যাই। কিন্তু পরক্ষণে আমি জান্নাতকে ছেড়ে দিই এবং অন্য রুমে চলে যাই, কারণ আমি চাই না ভালোবাসা নামক কোনো পবিত্র বন্ধনে কুচিত্র ছায়া পড়ুক। আমি জান্নাতকে ভালোবাসি। আর যদি নিজের পাগলামির বশে জান্নাতের সাথে কোনো খারাপ কিছু করে বসতাম, তাহলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারতাম না। নিজেকে আজ কেমন যেন অপরাধী মনে হচ্ছে। বরাবর শুধু একই কথা মনে পড়ছে যে আমি এখনই কি করতে যাচ্ছিলাম। অন্যদিকে জান্নাতও একরকম দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, কারণ এক্ষুনি কি হতে চলেছিল তার অজানা। সেও হৃদয়কে অনেক ভালোবাসে, কিন্তু সে এতক্ষণে এটা বুঝে গেছে যে হৃদয় যেন উঠে অন্য রুমে চলে গেছে। এটার জন্য সে হৃদয়কে না, বরং তাকেই দোষারোপ করছে। হৃদয় এবং জান্নাত দুজনেই নিজেদেরকেই দোষারোপ করছে। তারা এই ব্যাপারে দুজনেই অনুতপ্ত। এইসব ভাবতে ভাবতেই সকাল হয়ে যায়। হৃদয় চিন্তা করে সে আজকেই জান্নাতকে বিয়ে করবে, তাই সে তার পিয়া অন্তর সাহেবকে ফোন দেয়। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অন্তর সাহেব, আপনার কাছে একটা বিশেষ সাহায্যের জন্য ফোন দিলাম। স্যার, এভাবে বলবেন না, আপনি নির্দ্বিধায় বলুন, আমি আপনার জন্য কি করতে পারি। তারপর আমি অন্তরকে আমার এবং জান্নাতের বিয়ের কথা বললাম এবং তাকে সকল কাজ বুঝিয়ে দিলাম। জি স্যার, আপনার কোনো চিন্তা করতে হবে না, আমি সময় তোর সব কাজ করে রেখে দেব। অন্তর কল কেটে দেওয়ার পর আমার বন্ধু সোহানকে ফোন দিলাম। সোহান ফোন ধরতেই, হ্যালো, কে বলছেন? তো দুলাভাই চিনিস এখন? সরি, আপনি ভুল নম্বরে কল করেছেন। আমার তো বোনেই নেই, দুলাভাই আসবে কোথা থেকে? এই কথা বলে সোহান যেই ফোনটা কেটে দিতে যাবে তখনই বললাম, আরে ভাই, আমি হৃদয়। এবার চিনেছিস তো নাকি? হৃদয়, তুই কোথায়? তোর ফোন বন্ধ কেন? আমি, আপন, হিমু তোকে অনেক খুঁজেছি কিন্তু পাইনি। যেখানে গেলি আমাদের তো বলে দিতে পারতি, তাই না? নীলা না হয় বিশ্বাসঘাতকতা করেছে, কিন্তু আমরা তো আর করিনি। আসলে এটাই হয়তো সত্যিকারের বন্ধুত্ব। আসলে ভাই, সেদিন এমন পরিস্থিতি হয়েছিল যে তোদের বলার সময়টুকু পাইনি। কি এমন হয়েছিল যে আমাদের না বলে তুই চলে গেলি? তাহলে শোন। তারপর আমি সেদিনের পর থেকে সব ঘটনা বলতে শুরু করলাম। চাচার কথা, জান্নাতের কথা সব বললাম। আর এটাও বললাম যে আজ আমার আর জান্নাতের বিয়ে, তাই আপনার হিমিকে নিয়ে সোহান যেন কাজী অফিসে আমাদের জন্য অপেক্ষা করে। আচ্ছা দোস্ত, তুই কোনো চিন্তা করিস না, আমরা ঠিক সময়ে পৌঁছে যাব। ঠিক আছে বলে ফোন কেটে দিলাম। তারপর ফিরে এসে যে বাইরে যাব, ঠিক তখনই জান্নাত আমার সামনে এসে বলতে শুরু করলো, আসলে কালকে যে ঘটনাটা হয়েছে তার জন্য সরি। সরি তো আমার বলার কথা, কারণ আমি নিজেকে কোনোভাবেই কন্ট্রোল করতে পারিনি। ঠিক আছে, আর সরি বলতে হবে না। রান্না শেষ হয়েছে, খেতে আসো। চলো। তারপর আমি আর জান্নাত খাওয়া শেষ করে, তুমি না বলেছিলে আজ আমাকে ঘুরতে নিয়ে যাবে? যাও, তাড়াতাড়ি রেডি হয়ে আসো। তুমি রেডি হয়ে নাও। আর কিছু না বলে আমিও রেডি হয়ে নিলাম। কিন্তু জান্নাত এখনো রেডি হয়ে শেষ করিনি। মেয়েদের যে রেডি হতে কত সময় লাগে তা তারাও জানে না। জান্নাত, তুমি এসো। আমি গাড়িতে বসলাম। কিছুক্ষণ পর, হাই রে মেয়ে মানুষ, সাজতে কি এত সময় লাগে নাকি? এই তো এসে গেছি। আমি ওর দিকে তাকাতেই আবারও ক্রাশ খেলাম, কারণ জান্নাত আজকে আমার পছন্দের নীল শাড়ি পরেছে, সাথে নীল চড়ি, খোপাই ফুল, ঠিক যেন নীল পরি। আমি ওর থেকে চোখ ফেরাতে পারছি না। কি হলো মিস্টার HKB আহমেদ, অমন করে কি দেখছেন? পরি দেখি। ও তাই নাকি? এখন চলুন, দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওঠো। আমি আর জান্নাত দুজনে মিলে প্রথম কাজী অফিসে চললাম। কাজী অফিসের সামনে গাড়ি দাঁড় করাতেই
জান্নাত প্রশ্ন করল। এটা তো কাজী অফিস, এখানে কেন নিয়ে আসলে? এইখানে মানুষ কিসের জন্য আসে? ঠিক তখনই পিছন থেকে কে যেন জড়িয়ে ধরল। পিছনে তাকিয়ে দেখি সে আর কেউ নয়, সে হচ্ছে হিমি। আমি হিমিকে কিছু বলতে যাব, তার আগে জান্নাত বলতে শুরু করলো। এই মেয়ে, তুমি বল নেই কারণে ওকে জড়িয়ে ধরছো? নিজের হোমওয়ার্ককে জড়িয়ে ধরতে কি কিছু বলতে হয় নাকি? হিমি আমাকে চোখ মেরে বলল যাতে আমি ওর সাথে অভিনয় করি। আমার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে জান্নাত বলল, হবপর মানে? হৃদয়, ইনি কে? আর কি বলছে? হৃদয় কি বলতে, আজকে আমাদের এই বিয়ে, তাই তো এখানে আসছি। আর হৃদয়, এই ঝগড়াটে মেয়েটাকে? ও হচ্ছে জান্নাত, চাচার মেয়ে। আমার মুখ থেকে এই কথা বলতেই জান্নাত আর নিজেকে কোনোভাবে কন্ট্রোল করতে পারলো না, সবার সামনে কান্না শুরু করে দিল। এদিকে আমি আর হিমুর কার্যকলাপ দেখে মনে হয় হাসছি। হৃদয়, ইনি কান্না করছে কেন? মনে হয় খুশিতে কান্না করে দিয়েছে, তাই না জান্নাত? এই, তুই আমার সাথে আর কথা বলবি না। এই কথা বলে যেই জান্নাত চলে আসতে যাবে, ঠিক তখনই আমি ওর হাত ধরে ফেললাম। ওই হাত ছাড়, নাহলে কিন্তু খুব খারাপ হবে। জান্নাতের কথা শুনে হিমি জোরে জোরে হাসতে আর শুরু করলো এবং হিমির সাথে আমিও শুরু করলাম। আবার দাঁত বের করে হাসছিস কেন? হাত ছাড়বি নাকি চিৎকার করবো? দোষ, ভাবি দেখি খুব রাগ করেছে, আজ তো তাকে শেষ করে ফেলবে। হিমুর মুখ থেকে ভাবি নাম শুনে জান্নাত আশ্চর্য হয়ে তার চোখের পানি মুছে। হারামি, সব দোষ তোর। কি করব, ভাবলাম তোর হবু বউকে একটু জ্বালানো যাক। তখনই পেছন থেকে আপন বলতে শুরু করলো, তুমি আবার ভাবিকে কি বললে? ভাবি রান্না করছে কেন? আপনারা সব কি বলছেন? কিছু তো বুঝতে পারছি না। তোমার কিছু বুঝতে হবে না, ভেতরে আসো, সব নিজেই বুঝতে পারবে। আর হ্যাঁ, এ হচ্ছে আমার বন্ধু আপন, আর এতক্ষণ যে তোমার সাথে অভিনয় করলো সে হচ্ছে আপনের জিএফ হিমি। এক মিনিট দাঁড়া। আবার কি হলো? আমি আপনার জিনিস না, আমি আপনার বউ। মানে হচ্ছে হিমু আমার বিয়ে করা বউ। বাবা মায়ের সম্মতিতে আমাদের বিয়ে হয়েছে। কিরে, এখনো যাচ্ছিস না কেন? আরে ভাই, মন খারাপ করিস না, তোকে আমাদের বিয়ের জন্য ট্রিট তেমনি। চলো, থাক, লাগবে না। তারপর কাজী অফিসে ভিতরে গিয়ে বিয়ের সমস্ত কাজ শেষ করে আমি, জান্নাত, সোহান, আপন, হিমি আমরা সবাই মিলে এতিমখানার বাচ্চাদের জন্য কাপড় এবং খাবার কিনতে গেলাম। কাপড় এবং খাবার কিনে সেখানে তাদেরকে সব দিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে জান্নাত তো পুরাই শর্ট, কারণ অন্তর বাড়িটাকে খুব সুন্দর করে সাজিয়েছে। কি হলো সবাই, ভিতরে চলো। এটা কি তোর বাসা? কেন? না, এমনি বললাম আর কি। তারপর সবাই বাড়ির ভিতর গিয়ে তো আরও অবাক, কারণ বাহিরের চেয়ে ভিতরে আরও সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের ভাবনার ছেদ ঘটিয়ে অন্তর বলল, স্যার, আপনার কথা মতো সব কাজ কমপ্লিট, আপনি চাইলে সবকিছু ঘুরে দেখতে পারেন। তার আর দরকার নেই, আপনাকে অনেক ধন্যবাদ। স্যার, ধন্যবাদের কোনো প্রয়োজন নেই, এটা আমার দায়িত্ব। আর হ্যাঁ স্যার, ম্যাডামের জন্য পার্লার থেকে লোক এসেছে, ম্যাডামকে রুমে পাঠিয়ে দিন। এই কথা বলে অন্তর চলে গেল। দোষ, তোর ভাবিকে নিয়ে রুমে যা এবং আমার মনের মতো সাজিয়ে দিস। বাস্তবে নয়, বিয়ে নাই করলাম, তাই কি হয়েছে, গল্পে যখন বিয়ে করেছি বউকে ভালো করে সাজানোর দরকার, তাই না? তুই কোনো চিন্তা করিস না। তারপর হিমি জান্নাতকে নিয়ে রুমের ভিতর চলে গেল। আমি, সোহান, আপন 3 বন্ধু মিলে অনেকদিন পর আড্ডা দিতে লাগলাম। ওদের সাথে আড্ডা দিতে দিতে কখন যে গভীর রাত হয়ে গেছে তা আমি কল্পনাও করতে পারিনি। তখনই হিমি এসে বলল, কিরে, তুই এখনো এখানে আড্ডা দিচ্ছিস কেন? ভাবে তোর জন্য অপেক্ষা করছে, যা রুমের ভিতরে যা। দোস্ত, আমার না খুব ভয় করছে। আমি আজকে জান্নাতের সাথে যা করেছি, আজকে রুমে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবে। যা, রুমে যা, বেঁচে থাকলে কাল দেখা হবে। বন্ধু, যাই রে, যদি বেঁচে থাকি আবারও আসিব ফিরে বন্ধু তোদের মাঝে। কবিতাকে ছোড়ো আর ওকে ধরে বাসর ঘরে ঢুকিয়ে বাঁশ দিয়ে দাও। বস, তাই কর। এই কথা বলে ওরা 3 জন মিলে আমাকে বাসের ঘরে ঢুকিয়ে দিয়ে গেল। আমি ভিতরে গিয়ে দেখে জান্নাত খাটের উপর বড় একটা ঘুমটা টেনে বসে আছে। আমি হালকা করে একটা কাশি দিতেই একটু নড়ে চড়ে উঠল, কিন্তু আমি তো শুনছিলাম বাসর ঘরে বউ নাকি
স্বামীর পা ছুঁয়ে সালাম করে, কিন্তু জান্নাত তো সালাম করবে দূরের কথা, কাছেই আসছে না। আমি আবার কাশি দিলাম। এবার জান্নাত নিজের ঘুমটা খানিক তুলে আমার দিকে আসতে লাগলো। ওর এদিকে আসা দেখে আমি তো ভয় শেষ, কিন্তু সব ভাবনার অবসান ঘটিয়ে জান্নাত আমাকে পায়ে হাত দিয়ে সালাম করলো এবং বলল, আসো, আমরা 2 রাকাত নফল নামাজের মাধ্যমে আমাদের বিবাহের জীবনের সূচনা করি। চলো। তারপর দুজন অজু করে এসে মহান আল্লাহ তাআলার দরবারে 2 রাকাত নফল নামাজ আদায় করে নিলাম। কালকে যা করতে পারিনি আজ তা করে দেখাবো। তো না করলো কে? এই কথা বলে জান্নাত নিজে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর তারপর কি হলো সব ইতিহাসের পাতায় লেখা আছে। সমাপ্ত। গল্পের সিজন 2 যদি শুনতে চান তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। নীলার শেষ পরিণতি কি জানতে হলে আমাদের সাথেই থাকুন।
6 বছর পর। আপু আপু ওঠো, অফিসে যাবে না? অফিসে দেরি হয়ে যাচ্ছে তো। মামনি, তুমি রেডি হয়ে নাও, তোমাকে তোমার স্কুলে নামিয়ে দিয়ে আমি অফিসে চলে যাব। আপু আজকে স্কুলে যেতে ইচ্ছে করছে না, আজ আমি তোমার সাথে তোমার অফিসে যাব। আচ্ছা ঠিক আছে, তুমি টেবিলে বসো, আমি ফ্রেশ হয়ে খাবার তৈরি করি। তুমি আমার লক্ষ্মী বাবা, আমার সব কথা শোনো। তুমিও আমার লক্ষ্মী মামনি। আপনারা হয়তো ভাবছেন রুহিকে, রুহি হচ্ছে আমার মেয়ে। জান্নাত আমাকে রুহি নামক এই ছোট্ট পরীটাকে আমার কাছে তুলে দিয়ে আমার কাছ থেকে অনেক দূরে চলে গেছে, যেইখান থেকে কখনো ফিরে আসতে পারি না। জান্নাত আমার কাছে না থাকলেও আমার সবসময় মনে হয় যেন জান্নাত আমার আশেপাশেই আছে, আর সব দুষ্টুমি সবসময় আমার চোখের সামনে ভাসতে থাকে। আমি জানি আপনাদের মনে আরও একটা প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে জান্নাত কোথায়। চলুন তাহলে 5 বছর আগে চলে যাই। মিস্টার আহমেদ, অফিস থেকে আসার সময় আমার জন্য আইসক্রিম নিয়ে আসবেন। যথাজ্ঞা মহারানী। ঠিক আছে, আজকে একটু তাড়াতাড়ি আসবেন, আমার শরীরটা ভালো লাগছে না। ঠিক আছে, আমার কাজটা শেষ করে আসছি। আমি ফোনটা কেটে দিয়ে নিজের কাজে মন দিলাম। তাড়াতাড়ি কাজ শেষ জান্নাতের জন্য আইসক্রিম নিয়ে বাসায় চলে এলাম। বাসায় গিয়ে কলিং বেল দিতেই জান্নাত দরজা খুলে দিল আর বলতে শুরু করলো, আমার আইসক্রিম নিয়ে আসছেন? ও নো, এমনভাবে করলাম যেন আমি আর আইসক্রিম নিয়ে আসিনি। থাক, লাগবে না। আমার কথা আর কার মনে থাকে? যেদিন আমি থাকবো না সেদিন বুঝবেন। পিছন থেকে জড়িয়ে ধরে, আমার জান পাখিটা রাগ করছে নাকি? আমি কারো জান পাখি না, কেউ যেন আলকা পিরিত না দেখায়। কি? আমি আমার জান পাখিটার সাথে আগলা পিরিতি দেখাই? এটা সে বলতে পারলো? তা নয় তো কি, না হলে তো আমার কথা মনে পড়তো। আমি কি আমার জান পাখিটার কথা ভুলে যেতে পারি? আইসক্রিমটা বের করে বললাম, আমি কি জানতাম যে আপনি আমার কথা ভুলতে পারেন না? আমি নাকি আগলা পিরিতি দেখাই? তাহলে তো আজ আসল পিরিতি কাকে বলে সেটা বোঝাতে হয়। কোনো দুষ্টুমি একদম চলবে না। তারপর আমি জান্নাতকে কোলে তুলে নিই, তারপর হারিয়ে যাই এক অজানা দেশে। সে দেশে গিয়ে কি করলাম আপনাদের না জানলেও চলবে। পরের দিন সকালে সাহেবের ঘুম ভাঙলো, তাহলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে দিন, আমি ততক্ষণে রান্নাটা শেষ করে নিই। এই কোথায় যাচ্ছ? দাঁড়াও। এই কথা বলে জান্নাতের হাত ধরে টান দিতেই নিজের শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমার উপর পড়ে যায়। আবার কি হলো? আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিন, না হলে আপনার অফিসে দেরি হয়ে যাবে। তো কি হয়েছেটা কি? শান্তিমতো বইয়ের সাথে রোমাঞ্চ করতে পারবো না? আমাকে ধাক্কা দিয়ে জান্নাত নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, সারাদিন শুধু উল্টাপাল্টা চিন্তা মাথায় আসে, তাই না? এ কথা বলে দৌড়ে রান্নাঘরে চলে গেল। একটু পর, জান্নাত কোথায় তুমি? আমার টাইটা বেঁধে দাও তো। আসছি। তারপর জান্নাত এসে আমার টাইটা বেঁধে দিচ্ছে, আর আমি ওর কোমর জোরে ধরে আছি, আদর করছি। আমার প্রত্যেকটা স্পর্শে জান্নাত কেঁপে উঠছে। এক অজানা আবেশ, দুজনে হারিয়ে গেছি। ঠিক সেই সময় ফোনের শব্দে আমাদের ঘর কেটে যায়। ফোনটা বের করে দেখি সোহান ফোন দিয়েছে। আমি ফোন হাতে নিয়ে সোহানকে কিছুক্ষণ গালি দিয়ে ওর গোষ্ঠী উদ্ধার করে ফোনটা ধরলাম। হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, একটা খুশির খবর আছে। আমরা বিদেশি বায়ারদের সাথে যে ডিলটা করেছিলাম তা সফল হয়েছে, আর বর্তমানে HKB গ্রুপ বাংলাদেশের টপ 1। আমি খুশি হয়ে জান্নাতকে কোলে তুলে নিয়ে চারিদিক ঘুরতে লাগলাম। আরে আরে কি করছো? পড়ে যাবো তো। তোমাকে যে কিভাবে বলবো, আজ আমি সফল। আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ হয়েছে। হয়েছে, আর পাগলামি করতে হবে না। এখন খেতে আসুন, আবার অফিস যেতে হবে তো। বলে টেবিলে বসতে জান্নাত খাবার দিতে লাগলো। তারপর দুজনেই খাবার শেষ করে অফিসে চলে গেলাম। অফিসে গিয়ে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করে কেবিনে চলে গেলাম। গিয়ে জান্নাতকে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছেন? তোমার কথাই ভাবছি। তাই নাকি? তা কি ভাবছেন? ভাবছি তুমি কত সুন্দর, সবসময় আমার কত খেয়াল রাখো। ও এভাবে জান্নাতের সাথে খুনসুটি করতে করতে দিনগুলো খুব ভালোভাবে চলতে লাগলো। ওর সাথে হাসি ঠাট্টা, রাগ অভিমান নিয়ে আমাদের সংসার খুব ভালোভাবেই চলছিল। কিন্তু হঠাৎ আমার বাসার দারোয়ানের নাম্বার থেকে ফোন আসে। আমি ফোন ধরতে যা শুনলাম তা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। হ্যালো স্যার, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি বাসায় চলে আসেন। কেন, কি হয়েছে? ম্যাডামকে হসপিটালে নিয়ে যেতে হবে, সিঁড়ি থেকে পড়ে গেছে।
দারোয়ানের কথা শুনে আমার সমস্ত পৃথিবীটা থমকে যায়। হাত থেকে মোবাইলটা উল্টে পড়ে যায়। আমি আর এক মুহূর্ত দেরি না করে সরাসরি বাসায় চলে এলাম। সেইখানে গিয়ে জান্নাত অচেতন অবস্থায় মেঝেতে পড়ে আছে। তারপর জান্নাতকে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে হাসপাতালে নিয়ে গেলাম। জান্নাতের কি হয়েছে? সিঁড়ি থেকে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা ভালোভাবে দেখছি। এ কথা বলে জান্নাতকে ডাক্তার আঙ্কেল ভিতর নিয়ে চলে গেল। আর আমি শুধু মহান আল্লাহ তাআলার কাছে জান্নাতের জন্য দোয়া করছি। কিছুক্ষণ পর ডাক্তার আঙ্কেল বাইরে আসে। আঙ্কেল, কি ব্যাপার, কিছু বলছেন না কেন? কি আর বলবো, আমাকে আগে মিষ্টিমুখ করাও, তারপর বলছি। আঙ্কেল, আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে, আমি দাদু হতে চলেছি আর তুমি বাবা, এবার বুঝছো? আচ্ছা আঙ্কেল, আমি কি জান্নাতের সাথে দেখা করতে পারি? অবশ্যই, চাইলে জান্নাতকে বাড়িও নিতে পারো, তবে সব সময় ওর খেয়াল রেখো। এ কথা বলে আঙ্কেল চলে গেল। আর আমি জান্নাতের রুমে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত শুয়ে আছে। আমাকে এত বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য ধন্যবাদ। আর তোমাকেও। আমার বউটা দেখি আবারও লজ্জাও পাই। কয়দিন পর বাচ্চার মা হবে, এত লজ্জা কোথায় রাখবে শুনি? আমার কথা শুনে জান্নাত কিছু না বলে আমার বুকে মুখ লাগায়। আর কিছুক্ষণ এভাবে থাকার পর আঙ্কেলের সাথে কথা বলে জান্নাতকে বাসায় নিয়ে আসলাম। বাসায় এসে জান্নাতকে শুয়ে দিলাম। রান্নাঘরে গেলাম, তারপর নিজের স্বাদমতো রান্না করে জান্নাতকে খাওয়াই দিলাম। আর বললাম, আজ থেকে তোমার সকল কাজ বন্ধ। তোমার মতো পাগল আমি কোথাও দেখিনি। আমি তো তোমার পাগল। তোমার যদি কিছু হয়ে যায় তাহলে দেখো, এই পাগল আর বাঁচবে না। তুমি আসলেই আমার পাগল। আচ্ছা, তোমাকে একটা কথা বলবো, রাখবা? বলো, কি বলবে? তারপরে জান্নাত বলল, আমাকে একটু জড়িয়ে ধরবা? সে আর বলতে, এই কথা বলে জান্নাতকে জড়িয়ে ধরলাম। আমি তোমাকে খুব ভালোবাসি পাগল। আমিও আমার পাগলিটাকে খুব ভালোবাসি। আচ্ছা, আমার কিন্তু তোমার মতো একটা রাজকন্যা চাই। না, আমার তোমার মতো একটা রাজপুত্র চাই। না, রাজকন্যা। আচ্ছা ঠিক আছে, মহান আল্লাহ তাআলা আমাদের যা দিবেন তাতেই আমরা সন্তুষ্ট। সেটাই। আমাদের মেয়ে হলে নাম রাখবো রুহি, আর ছেলে হয়ে নাম রাখবো রুহান। তুমি কি বলো? জো হুকুম মেরি মহারানী। এ হয়ে জান্নাতের সাথে খুব আনন্দে এই দিনগুলো পার হচ্ছিল। আস্তে আস্তে জান্নাতের ডেলিভারির দিন চলে আসলো। আর হ্যাঁ, জান্নাতের জন্য এখন আর অফিসে যায় না। সারাদিন শুধু গল্পই করে যাই, সময় কাটিয়ে দিই। কিন্তু হঠাৎ একদিন জান্নাতের পেন শুরু হয়। আমি কোনো কিছু না ভেবে হাসপাতালে নিয়ে যাই। তারপর ডাক্তার আঙ্কেল জান্নাতকে অপারেশন রুমে নিয়ে যায়। তুমি কোনো চিন্তা করো না, আমি ব্যাপারটা দেখছি। আর কিছু না বলে আঙ্কেল অপারেশন রুমে চলে গেল। আর আমি শুধু মহান আল্লাহ তাআলাকে ডাকছি। এভাবে প্রায় 1 ঘন্টার সময় অতিবাহিত হয়। তখনই দেখলাম অপারেশন রুম থেকে ডাক্তার আঙ্কেল বের হচ্ছে। তাকে দেখে আমি তার সামনে গিয়ে বললাম, আঙ্কেল, আমার জান্নাত কেমন আছে? দেখ হৃদয়, আমি কিভাবে যে তোকে বলবো তার ভাষা আমার নেই। কি হয়েছে আমার জান্নাতের? তারপর ডাক্তার আঙ্কেল আমাকে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তোমাকে কিভাবে সান্ত্বনা দিব তার ভাষা আমার নেই। আই এম সরি। আমরা জান্নাতকে কোনোভাবেই বাঁচাতে পারবো না। তোমাদের একটি মেয়ে সন্তান হয়েছে। আর হ্যাঁ, জান্নাতের জ্ঞান ফিরেছে। ও তোমার সাথে কথা বলতে চায়। আঙ্কেল, এসব আপনি কি বলছেন? আপনার মাথা ঠিক আছে? আমি আর সেইখানে দেরি না করে জান্নাতের কেবিনে গেলাম। সেখানে গিয়ে দেখি জান্নাত ঘুমিয়ে আছে। আমি তার কাছে গিয়ে চোখ মেলে আমাকে দেখে বলতে শুরু করলো, তুমি আমার জন্য কোনো চিন্তা করবে না। আমার মেয়েটাকে তোমার কাছে তুলে দিয়ে গেলাম। তুমি সবসময় ওর খেয়াল রেখো, ওর যেন কোনো কষ্ট না পায়। সবসময় মনে করবে যে ওর মধ্যেই আমি আছি। তুমি চিন্তা করো না, আমি তোমার কোনো কিছু হতে দিব না। দরকার পড়লে আমি তোমার জন্য আমার জীবন দিয়ে দিব, তবুও তোমাকে আমি হারাতে পারবো না। সেটা আমি জানি রে পাগল, তুই আমার জন্য কত কি করতে পারিস। তবে আমি আজ অসহায়। আমারও ইচ্ছে ছিল রে তোর সাথে সারা জীবন কাটাবো, কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না রে। আমাকে তুই মাফ করে দিস। হয়তো মহান আল্লাহ তাআলার এটাই ইচ্ছে। আমার কথা বলার শক্তি হারিয়ে ফেলেছি। কি বলবো ভেবে পাচ্ছি না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ দেখলাম জান্নাতের দেহ নিস্তব্ধ হয়ে গেল। পাগলি, কথা বলো। তুই তোর পাগলকে রেখে কোনোভাবে চলে যেতে পারিস না, স্বার্থপরের মতো। এদিকে আমার চিল্লাচিল্লি শুনে ডাক্তার আঙ্কেল জান্নাতের কেবিনে চলে আসে। আমি ডাক্তার আঙ্কেলকে দেখে বলতে শুরু করলাম, আঙ্কেল, সবাই এত স্বার্থপর কেন? মা বাবা দুজনেই একসাথে আমাকে রেখে চলে গেল।
তারপর আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ও আমাকে ছেড়ে চলে গেল। এখন আমি কি করব? আমি কি দোষ করেছিলাম যে মহান আল্লাহ তাআলা আমাকে এভাবে শাস্তি দিচ্ছেন? বলেন আঙ্কেল। মহান আল্লাহ তাআলা হলো এই দুনিয়ার অধিপতি। তিনি কারো ওপর কোনো সময় রাগ করেন না। হয়তো এটাই তার ইচ্ছা। জান্নাত চলে গেছে তো কি হয়েছে, তোমাকে সব সময় শক্ত থাকতে হবে। একে দেখাশোনা করার দায়িত্ব এখন তোমার। তুমি যদি ভেঙে পড়ো তাহলে কিভাবে কি হবে? তারপর এই মেয়ের ডাক শুনে আমি আবার বাস্তবে ফিরে আসি। আব্বু, আব্বু, তুমি আবারও আমার কথা মনে করে কান্না করছো? কই, আমি তো ছোট বাবু, আমি তো আমার কথা মনে করে কান্না করি না। তবে তুমি সব সময় আম্মুর কথা মনে করে কান্না করো কেন? তুমি তো ছোট্ট বাবু না, তুমি হচ্ছে আমার আম্মু। আমি তোমার আম্মু। তাহলে আমার ছেলে তাড়াতাড়ি রান্নাটা শেষ করে অফিসে যাওয়ার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে আম্মু। তারপর সকল ভাবনা চিন্তা বাদ দিয়ে তাড়াতাড়ি রান্না শেষ করে রুহিকে খাইয়ে তারপর আমি খেলাম। খাওয়া শেষ করে রেডি হয়ে রুহিকে সাথে নিয়ে অফিসে চলে গেলাম। আপনাদের তো বলাই হয়নি, আজকে আমার অফিসের নতুন স্টাফদের ইন্টারভিউ আছে, তাই অফিসে গিয়ে কালকের কিছু কাজ সেরে ইন্টারভিউ রুমে চলে গেলাম। আর রুহি অফিসের পুরনো স্টাফদের সাথে গল্প করছে। আসলে রুহি ঠিক ওর মায়ের মতোই হয়েছে, অল্প সময়ে সবাইকে আপন করে নেয়। এদিকে ইন্টারভিউ শুরু হওয়ার আমি ইন্টারভিউ নিতে শুরু করলাম, আর রুহি এদিক ওদিক ঘুরে ঘুরে একজনের সাথে পরিচয় হচ্ছে। এটা যেন নিজেদের একটা ফ্যামিলি। আমি কিছু আর বললাম না, কিন্তু হঠাৎ দেখি রুহি একটি অচেনা মেয়ের সাথে গল্প করছে, হয়তোবা ইন্টারভিউ দিতে এসেছে। কিছুক্ষণ পর রুহি আমার কাছে এসে বলল, আব্বু, আমার একটা কথা রাখবে? অবশ্যই। আমি কি আমার আম্মুর কথা ফেলতে পারি? একটা আন্টি না খুব চাকরির প্রয়োজন, তুমি তাকে একটা চাকরি দাও না প্লিজ। তাই নাকি? তা কোথায় আন্টি? তাকে ডাক দাও। আমি তাকে এক্ষুনি ডেকে আনছি। এসব কথা বলে রুহি আমার গালে একটা চুমো দিল। আন্টি আসো, আমি বলছিলাম না আমার আব্বু পৃথিবীর সবচেয়ে ভালো আব্বু। চলো মামুনি। এই কথা বলে তারা দুইজন আমার কেবিনের সামনে আসে এবং মেয়েটি বলতে শুরু করে, স্যার আসতে পারি? আসুন। এদিকে রুহি মেয়েটির কাছ থেকে আমার কাছে এসে বলল, আব্বু, ইনি হচ্ছে সেই আন্টি যার কথা তোমাকে বলেছিলাম। তারপর আমি সেই মেয়েটির দিকে তাকাতেই আমার মাথার উপর আকাশ ভেঙে পড়ল, কারণ মেয়েটি আর কেউ নাই। মেয়েটি হলো, হ্যাঁ আপনাদের ভাবনাই ঠিক, মেয়েটি হচ্ছে নীলা, আমার এক্স গার্লফ্রেন্ড, যে আমাকে গরিব মনে করে আমাকে ছেড়ে চলে গেছিল। ওকে এই অবস্থায় দেখে যতটুকু না অবাক হয়েছি তার থেকে বেশি কষ্ট পাচ্ছি, কারণ আমি কোনোদিনও কল্পনা করিনি যে নীলা সাথে আমার এইভাবে দেখা হবে। অন্যদিকে রুহি বলতে শুরু করলো, কি হলো আন্টি, কথা বলছো না কেন? রুহির কথাই চমকে ওঠে নীলা। সে কি বলবে ভেবে পাচ্ছে না, তবুও মনে সাহস নিয়ে বলল, স্যার বসতে পারি? বসুন। তো কেমন আছেন? কেমন আর থাকবো এই স্বার্থপর পৃথিবীতে, যেখানে মানুষ নামক এক আজব প্রাণীর বসবাস। তারা শুধু একটা জিনিস নিজের স্বার্থ ছাড়া দিতে পারে, তা হচ্ছে ধোঁকা। আব্বু, তুমি কি এই আন্টিটাকে চিনো? না আম্মু, তোমার এই আন্টিটাকে আমি চিনি না, তবে আগে চিনতাম। আর হ্যাঁ, আপনার নামটা জানতে পারি? আমার নাম অথরা ইসলাম নীলা। ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন হতে পারেন। যেহেতু আমার আম্মু আপনার জন্য সুপারিশ করেছে, তাই আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। এই কথা বলে আমি আর রুহি সেইখান থেকে চলে আসলাম। ম্যানেজারকে বলে সরাসরি বাসায় চলে আসলাম, কারণ সেখানে থাকলে আমি নিজেকে ধরে রাখতে পারবো না। কারণ যদিও আমি নীলাকে নয়, জান্নাতকে সবচেয়ে বেশি ভালোবাসি, তবুও নীলার স্মৃতিগুলো এখনও ভুলতে পারিনি। আর এদিকে নীলা বাসায় গিয়ে কান্না করা শুরু করে দেয়। আজ অনেক বছর পরে হৃদয়কে দেখল সে, কিন্তু অনেক বছর আগে সে যে হৃদয়কে দেখেছিল আর এখন যে হৃদয়কে দেখছে তার সাথে তার কোনো মিল নেই। আজ যেন সে ভিন্ন একটি হৃদয়কে দেখেছে। অনেক দ্বিধা দ্বন্দ্বে সে ভাবে যে সে ওই অফিসে কাজ করতে যাবে না। তখনই নীলার মা নীলার রুমে আসে আর বলতে শুরু করে, কি হলো রে মা, তুই কান্না করছিস কেন? কই কিছু না, এমনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন যাই। কিছু কি বলার ছিল? কি আর বলবো রে মা, আসলে আমাদের কপালই খারাপ, তা না হলে কি আর আমাদের এই অবস্থা হয়। আজকে বাড়িওয়ালা এসেছিল, বাড়ির 3 মাসের ভাড়া বাকি।
সে বলে গেছে এ মাসে যদি ভাড়া পরিশোধ না করি তাহলে নাকি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। তুই তো জানিস তোর বাবার অবস্থাও খুব একটা ভালো না, তারও প্রায় ওষুধ শেষ হয়ে গেছে। তুমি কোনো চিন্তা করো না, আমি চাকরি পেয়েছি, কাল থেকে জয়েন করব। তারপর দেখো সব ঠিক হয়ে যাবে। আসলে তোর এই অবস্থার জন্য আমরাই দায়ী, তাই না? যা হবার তা তো হয়ে গেছে, হয়তো এটাই মহান আল্লাহর ইচ্ছে ছিল। আপনারা হয়তো ভাবছেন নীলাদের এমন অবস্থা কিভাবে হলো, তাহলে চলুন 7 বছর আগে চলে যাই। নীলার মা, কোথায় তুমি? কি হয়েছে, এত চিল্লানি দিচ্ছ কেন? আরে একটা সুখবর আছে, তাই তো তোমাকে ডাকছি। কিসের সুখবর বলবি তো? নীলার বিয়ে ঠিক করেছি। ছেলে এদেশের নামকরা বিজনেসম্যান, ওর সাথে বিয়ে হলে নীলা খুব ভালো থাকবে। সে না হয় বুঝলাম, কিন্তু মেয়ের কাছে না শুনে পাকা কথা দেওয়া কি ঠিক হয়েছে? ওরও তো পছন্দ অপছন্দের একটা বিষয় আছে নাকি? তুমি দেখে নিও, নীলা কখনো আমার সিদ্ধান্তের বিরোধিতা করবে না। তাহলে তো ভালোই। দাঁড়াও, আমি নীলাকে ডাকছি, তুমি তোমার মেয়েকে বলো। আচ্ছা, ডাকো। নীলার মা এই কথা বলে নীলাকে ডাকতে গেল। সেখানে গিয়ে দেখে নীলা কার সাথে যেন ফোনে কথা বলছে। তখনই নীলার মা নীলাকে বলে উঠল, মা নীলা, তোকে তোর বাবা ডাকছে। আচ্ছা যাচ্ছি। এই কথা বলে ফোন কেটে দিয়ে নীলা তার মায়ের সাথে তার বাবার কাছে যায়। নীলাকে দেখেই তার বাবা বলতে শুরু করে, মারে, তোকে একটা কথা বলবো, রাগ করবি? রাগ করব কেন? কোনো বাবা কি তার সন্তানের খারাপ চায়? আসলে আমি তোর বিয়ে ঠিক করেছি। আগামী পরশু তোর বিয়ে দেশের নামকরা এক বিজনেসম্যানের সাথে। তোর ওর সাথে বিয়ে হলে খুব সুখী হবি মা, তুই না করিস না প্লিজ। আরে না, তুমি যা ভালো মনে করো তাই হবে। এই কথা বলে নীলা রুমে চলে যায়। গিয়ে দরজা বন্ধ করে কান্না শুরু করে। বারবার হৃদয়ের কথা মনে করতে থাকে। তার কান্না কোনো মতেই থামছে না। অন্যদিকে নীলার বাবা নীলার কাছে শুনে বিয়ের কথাবার্তা শেষ করে এবং বিয়ের কাজ শুরু করে দেয়। এদিকে নীলার অবস্থা খুব খারাপ। কাঁপা কাঁপা হাতে হৃদয়কে ফোন দেয় সে। হৃদয় ফোন ধরতেই বলতে শুরু করে, আগামীকাল গোল্ডেন রোজ গার্ডেনে 10টায় দেখা করতে পারবে? আচ্ছা ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। হৃদয়ের কথা শেষ হতেই নীলা ফোনটা কেটে দেয়। কারণ নিজের ভালোবাসার মানুষটার সাথে কথা বলতেই যদি সে জেনে যায়, তাই কিছু না বলে কান্না করতে থাকে। পরদিন সকালে নীলা সবার আগে উঠে ফজরের নামাজ পড়ে। মহান আল্লাহর কাছে হৃদয়ের জন্য প্রাণ ভরে দোয়া করে। কারণ নীলা হৃদয়কে খুব ভালোবাসে, কিন্তু তার বাবার কারণে হৃদয়কে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে হচ্ছে। এই কথা ভাবতেই নীলার চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। নীলার কান্না কোনোভাবেই থামছে না। তবুও সে কান্না বন্ধ করে ফ্রেশ হয়ে হৃদয়ের সাথে দেখা করতে বের হয়। সে তার দেওয়া ঠিকানা হৃদয়ের জন্য অপেক্ষা করতে থাকে। তারপরেই সে দেখে নীলা অনেকক্ষণ আগে থেকেই তার দেওয়া ঠিকানায় হৃদয়ের জন্য অপেক্ষা করতে থাকে। আজকেই সে প্রথম হৃদয় আসার আগে হৃদয়ের জন্য অপেক্ষা করছে। হঠাৎ সে দেখে হৃদয় তার দেওয়া মোতাবেক তার কাছে আসে। এসেই তার পকেট থেকে ফোনটা বের করে অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। তারপর সে বলতে শুরু করলো, আজ সূর্য কোন দিক থেকে উঠেছে? হৃদয়, এই কথা বলার কারণ আজই প্রথম আমি হৃদয়ের আগে থেকে তার জন্য অপেক্ষা করছি। মজা করা বাদ দাও, আমি এখানে তোমার মজা শুনতে আসিনি। হ্যাঁ বলো, কি বলবে? আজ থেকে আমাদের সম্পর্ক এখানেই শেষ। তোমার কি মাথা ঠিক আছে? 4 বছর ধরে নিজ হাতে গড়া রিলেশনশিপ, আর তুমি ভেঙে দিতে চাইছো? হ্যাঁ, আমি খুব ভেবেচিন্তে বলছি। এই কথা বলে নীলা চলে যেতে চাইলো, কিন্তু হৃদয় পেছন থেকে বলে উঠল, নীলা দাঁড়াও, তুমি আমাকে একটা কথা বলবে? বলো, কি বলবে? আচ্ছা, আমার কি দোষ ছিল যে আমাকে ছেড়ে চলে যাচ্ছ? তোমার কোনো দোষ ছিল না। দোষ তুমি গরিব, দোষ তোমার ভালো বাড়ি নেই, দোষ তোমার ভালো গাড়ি নেই। হৃদয় যেন তাকে ঘৃণা করে, তার জন্য নীলা বলল। এই কথা বলে নীলা আর 1 সেকেন্ডও দেরি না করে সেখান থেকে চলে আসলো। কারণ সেখানে আর কিছুক্ষণ থাকলে নীলা আর নিজেকে কন্ট্রোল করতে পারতো না। কারণ নীলা হৃদয়কে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে, কিন্তু সে পরিস্থিতির শিকার। নীলার চোখ থেকে কোনোভাবেই যেন কান্না থামছে না। বাড়িতে এসে কাউকে কিছু না বলে দরজা আটকে বালিশে মুখ লুকিয়ে কান্না শুরু করে।
তার বারবার শুধু হৃদয়ের সাথে কাটানো সময়গুলো মনে পড়ছে। সে কি করবে ভেবে পাচ্ছে না। হৃদয়কে কষ্ট দিয়ে সেও ভালো নেই। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নীলা। ঘুম থেকে উঠে নীলা দেখে তাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তার কারণ কাল নীলার বিয়ে। এসব ভেবে নীলার মনটা আবার খারাপ হয়ে যায়, কিন্তু হঠাৎ পেছন থেকে কে যেন তার চোখ চেপে ধরলো। পেছনে তাকিয়েই নীলা অবাক। পেছনে ছিল নীলার মামাতো বোন ফাতিহা। তাকে দেখে নীলার মন খারাপ ভালো হয়ে যায়। কিরে, আমাকে রেখেই একলা একলা বিয়ে করে নিলি? বোন আমার, মন খারাপ করিস না। এত তাড়াতাড়ি সবকিছু হয়েছে যে তোকে বলার সুযোগই পাইনি। তবে তোকে আমার বিয়ে উপলক্ষে ট্রিট দেবনি। আচ্ছা দুলাভাই কই? সর, আগে দুলাভাইয়ের সাথে দেখা করে আসি। এই কথা বলে নীলা সেখান থেকে চলে যায়। তার সাথে ফাতিহাও নীলার পিছন পিছন যায়, কারণ নীলা ফাতিহার হাজব্যান্ড সাব্বিরকে আগে কখনো দেখেনি। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। আরে ও হচ্ছে নীলা। নীলা, ফাতিহা এবং সাব্বির মিলে কিছু সময় আড্ডা দেয়। সন্ধ্যায় হলুদ অনুষ্ঠান শুরু হয়, কিন্তু নীলার বারবার শুধু হৃদয়ের কথাই মনে পড়তে থাকে। কাল সে অন্য একজনের ঘরে বউ হয়ে যাবে, হয়তো হৃদয়ের সাথে তার আর কোনোদিন দেখা হবে না। এইসব ভাবতে ভাবতে দেখে যে তার ফোন বাজছে। ফোনটা হাতে নিয়ে দেখে যে হৃদয় ফোন দিয়েছে। সাথে সাথে তার মন ভালো হয়ে যায়, কিন্তু এসব ভাবতেই তার মন আবার খারাপ হয়ে যায়। নীলা ফোনটা কেটে দেয় যাতে হৃদয় তাকে ইগনোর করে, কিন্তু হৃদয় তাকে আবার কল দেয়। এবারও নীলা ফোন কেটে দেয় এবং ফোন বন্ধ করে রাখে যাতে আর ফোন দিতে না পারে। অন্যদিকে হৃদয় বারবার নীলাকে ফোন দিতে থাকে, কিন্তু বারবার নীলা ফোনটা কেটে দিচ্ছে জন্য তার ফোন ফ্লোরে ছুঁড়ে মারে এবং কান্না করতে থাকে। একটা সিগারেট ধরিয়ে টানতে থাকে আর কষ্টগুলো সিগারেটের ধোঁয়ার সাথে বিলীন করে দিচ্ছে। এদিকে নীলা রাতে খাবার না খেয়েই ঘুমিয়ে পড়ে। নীলার মা নীলাকে ডাকতে এসে দেখে নীলা ঘুমিয়ে গেছে, তাই না ডেকে নীলার মা চলে যায়। পরের দিন নীলা খুব সকালেই ঘুম থেকে উঠে পড়ে। ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে হৃদয়ের দেওয়া মেসেজের অপেক্ষা করতে থাকে, কিন্তু আগের সব কিছু মনে পড়তেই তার মনটা আবার খারাপ হয়ে যায়। তখনই নীলার বোন ফাতিহা নীলার রুমে আসে। আর একটু ঘুমিয়ে নে, আজকে রাতে দুলাভাই ঘুম নাও আসতে দিতে পারে। ফালতু কথা সব বাদ দিবি নাকি মাইর খাবি? আচ্ছা বোন, সরি। এখন চল, খাবার খেয়ে পার্লারে যেতে হবে। চল। চল। তারপর ফাতিহা নীলাকে নিয়ে পার্লারে চলে গেল। নীলাকে মেহেন্দি পরানো হচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো মন নেই। আসলে তার মন পড়ে আছে হৃদয়ের দিকে। সে হৃদয়ের পাগলামিটাকে খুব মিস করছে। এইসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে টপ করে দুফোঁটা পানি পড়ল। নীলা আর কিছু না ভেবে চোখের পানিটা অপর হাত দিয়ে মুছে নিল। এদিকে নীলার মেহেদি পরানো শেষ হলে ফাতিহা তার হাতে মেহেদি পরতে লাগলো। একে একে পার্লারের সব কাজ শেষ করে তারা বাসার দিকে রওনা দিল। গাড়িতে নীলাকে জ্বালানোর জন্য ফাতিহা বলতে শুরু করলো, আজ দুলাভাই তোকে দেখে চোখ সরাতে পারবে না। নীলা কিছু না বলে নিজের দিকে তাকিয়ে আছে। কিরে, কথা বলছিস না কেন? এই কথা বলে নীলার মুখটা হাত দিয়ে উঁচু করতেই দেখে নীলা কান্না করছে। কিরে, তুই কান্না করছিস কেন? কিছু না বলে নীলা কান্না করেই যাচ্ছে। কিরে বল। হৃদয়ের কথা খুব মনে পড়ছে, না জানি পাগলটা কি করছে। হৃদয়টা আবার কি? আগে তো কোনোদিন আমাকে ওর কথা বলিসনি। তারপর নীলা প্রথম থেকে সমস্ত ঘটনা ফাতিহাকে বলতে লাগলো। আসলে ফাতিহা আগে থেকে এ ব্যাপারে কিছুই জানতো না। কি এত বড় ব্যাপারটা তুই আমাকে এখন বলছিস? এখন তো আমার হাতে আর কিছুই করার নেই। আমি হৃদয়কে ছাড়া কখনোই সুখী হতে পারবো না রে। এখন আর কি করবি বল, সবই বাস্তবতা, আর বাস্তবতা যত তাড়াতাড়ি মেনে নিবি ততই ভালো। নীলা আর কিছু না বলে শুধু চোখের পানি ফেলছে। এদিকে ফাতিহা নীলার মনের কষ্ট দূর করার জন্য কথা বলছে। তাদের কথা বলতে বলতে তারা বাসায় চলে এসেছে। নীলা তার চোখের পানি মুছে ফাতিহার সাথে তার রুমে গিয়ে তার সাজ ঠিক করতে লাগলো। অন্যদিকে বরপক্ষ এসে পড়ায় সবাই তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীলা আর ফাতিহা শুধু বসে বসে গল্প করছে। তারপর আস্তে আস্তে বিয়ের সকল কাজ শেষ এবং কবুল বলার পালা। কাজী সাহেব নীলাকে কবুল বলতে বললে নীলা দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তবুও মনের বিরুদ্ধে গিয়ে যখনই কবুল বলতে যাবে ঠিক তখনই একদল পুলিশ বাড়ির ভেতরে চলে আসে এবং বলতে শুরু করে, বন্ধ করুন এ বিয়ে। আপনারা কি জানেন আপনারা যার সাথে আপনাদের মেয়েকে বিয়ে দিচ্ছেন সে কে? আপনারা কি তার ব্যাপারে সব খোঁজ খবর নিয়েছেন?
পুলিশের কথা শুনে সবাই দাঁড়িয়ে যায়। অন্যদিকে নীলার যার সাথে বিয়ে হচ্ছিল সে পালাতে গেলে সাথে সাথে পুলিশ তাকে ধরে ফেলে। এদিকে নীলার বাবা পুলিশের কর্মকাণ্ড দেখে পুলিশকে বলতে শুরু করলো। কি ব্যাপার ওসি সাহেব, কি হয়েছে? আসলে আপনার মেয়েকে যার সাথে বিয়ে দিতে যাচ্ছেন সে এক আসামি। অনেকদিন থেকে পুলিশ তাকে খুঁজছে। আসলে সে একটা প্রতারক। তার বাবার অনেক টাকা আছে বলে সে অনেক মেয়ের জীবন নষ্ট করছে। তারপর তাদের সমস্ত সম্পত্তি নিজের নামে নিয়ে তাদের নিঃস্ব করেছে। আপনাদের কপালটা খুব ভালো। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে নীলার বাবা পুলিশের কথা শুনে থ খেয়ে যায়। তার মুখে সে যেন কথা বলার শক্তি হারিয়ে ফেলেছে। এদিকে নীলার চোখে মুখে স্বস্তির হাসি, ফাতিহাও খুশি। নীলা শুধু ভাবছে সে কিভাবে হৃদয়ের সামনে গিয়ে দাঁড়াবে। সে কি তাকে আর আগের মতো ভালোবাসবে? এসব ভাবতে ভাবতে দুদিন চলে যায়। নীলা হৃদয়ের বাসার সামনে গিয়ে দেখে বাসায় কেউ নেই, বাসায় তালা দেওয়া। হৃদয়ের বন্ধু সোহান, আপন, রাকিব, হিমু এদের কল দিলেও তারা তার খোঁজ দিতে না। সে বাসায় এসে তার রুমে গিয়ে কান্না করতে থাকে। এভাবেই সে হৃদয়কে খুঁজতে থাকে, কিন্তু সে কোথাও হৃদয়কে না পেয়ে আত্মহত্যা করতে গেলে তার বাবা মা তাকে ধরে ফেলে। এক সময় সে পাগল হয়ে যায়। তারপর তার চিকিৎসা চলে দীর্ঘ 5 বছর। সে এখন সুস্থ। আজ সে তার চাকুরির জন্য ইন্টারভিউ দিতে যাবে। সে তার বাবা মার কাছে দোয়া নিয়ে সে তার গন্তব্যের দিকে রওনা করে। রাস্তায় প্রচুর জ্যাম থাকলেও সে সঠিক সময়ে অফিসে পৌঁছে যায়। অফিসে গিয়ে সে তার নাম ডাকের জন্য অপেক্ষা করতে থাকে। ঠিক তখন তার একটা ছোট্ট কিউট বাচ্চার সাথে পরিচয় হয়। আপনারা হয়তো এতক্ষণে বুঝে ফেলেছেন আমি কার কথা বলছি। হ্যাঁ, আমি রুহির কথা বলছি। আসসালামু আলাইকুম আন্টি, তোমাকে তো আগে দেখিনি। তুমি কি আজকে ইন্টারভিউ দিতে এসেছো? সালামের উত্তর দিয়ে নীলা বলতে শুরু করলো। মামুনি, তোমার ধারণাই সঠিক। আমি আজকে এখানে ইন্টারভিউ দিতে এসেছি। ও আচ্ছা, তোমাকে দেখে আমার মার কথা মনে পড়ছে। কেন মামুনি, তোমার মা কোথায়? আমার মা নেই, তবে আমার কাছে পৃথিবীর সেরা বাবা আছে যে আমাকে খুব ভালোবাসে। তাই নাকি? তা তোমার বাবা কোথায়? রুহি ইন্টারভিউ রুমের দিকে হাত দিয়ে দেখিয়ে দিল। আমার আব্বুই সবাই ইন্টারভিউ নেয়। সে এখন কোম্পানির মালিক। সে সবাইকে চাকরি দেয়। আচ্ছা দাঁড়াও, আমি তোমার কথা আব্বুকে বলে তোমাকে চাকরি দেওয়ার কথা বলছি। তুমি কোথাও যেও না, এখানেই বসো। আমি যাব আর আসবো। এ কথা বলে রুহি দৌড় দিয়ে চলে যায়। আর নীলা ভাবতে থাকে মেয়েটি কত সুন্দর। কয়েক মিনিটেই আপন জনদের মতো বানিয়ে ফেলেছে। আসলে এই মেয়েটা খুবই মিশুক প্রকৃতির। এসব কথা ভাবতে ভাবতেই রুহি আবারও নীলার সামনে আসে এবং বলে, আন্টি চলো, আমি আব্বুকে তোমার কথা বলেছি। এ কথা বলে টেনে টেনে রুহি নীলাকে ইন্টারভিউ রুমের সামনে নিয়ে আসে এবং সে দৌড়ে রুমে গিয়ে তার আব্বুর কোলে বসে পড়ে। নীলা সালাম দিয়ে রুমে প্রবেশ করতেই অবাক। রুহির কথাই সেই মেয়েটির দিকে তাকিয়ে হৃদয় যেন আকাশ থেকে পড়ল। কারণ মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হচ্ছে, হ্যাঁ আপনাদের ভাবনায় ঠিক, মেয়েটি হচ্ছে নীলা, হৃদয়ের এক্স গার্লফ্রেন্ড, যে হৃদয়কে গরিব মনে করে ছেড়ে চলে গেছিল। ওকে এই অবস্থায় দেখে যতটুকু না অবাক হয়েছে হৃদয়, তার থেকে বেশি কষ্ট পাচ্ছে। কারণ হৃদয় সেদিন কোনোদিনও কল্পনা করেনি যে নীলার সাথে হৃদয়ের এভাবে দেখা হবে। অন্যদিকে রুহি বলতে শুরু করলো, আব্বু, ইনি হচ্ছে সেই আন্টি যার কথা তোমাকে বলেছিলাম। কি হলো আন্টি, কথা বলছো না কেন? রুহির কথাই চমকে ওঠে নীলা। সে কি বলবে ভেবে পাচ্ছে না, তবুও মনে সাহস নিয়ে বলল, স্যার, বসতে পারি? বসুন। তো কেমন আছেন? কেমন আর থাকবো এই স্বার্থপর পৃথিবীতে, যেখানে মানুষ নামক এক আজব প্রাণী বসবাস। তারা শুধু একটা জিনিস নিজের স্বার্থ ছাড়া দিতে পারে, তা হচ্ছে ধোঁকা। আব্বু, তুমি কি এই আন্টিটাকে চিনো? না আম্মু, তোমার এই আন্টিকে আমি চিনি না, তবে আগে চিনতাম। আর হ্যাঁ, আপনার নামটা জানতে পারি? আমার নাম অথরা ইসলাম। ঠিক আছে, আপনি কাল থেকে জয়েন হতে পারেন। যেহেতু আমার আম্মু আপনার জন্য সুপারিশ করেছে, তাই আপনার কোনো প্রশ্নের উত্তর দিতে হবে না। এই কথা বলে হৃদয় আর রুহি সেখান থেকে চলে যায়। আর ম্যানেজারকে বলে সরাসরি বাসায় চলে আসে। কারণ সেখানে থাকলে হৃদয় নিজেকে ধরে রাখতে পারবে না। কারণ যদিও হৃদয় নীলাকে নয়, জান্নাতকে সবচেয়ে বেশি ভালোবাসে, তবুও নীলার স্মৃতিগুলো এখনও ভুলতে পারেনি। আর এদিকে নীলা বাসে গিয়ে কান্না শুরু করে দেয়। আজ অনেক বছর পরে হৃদয়কে দেখল সে, কিন্তু অনেক বছর আগে সে যে হৃদয়কে
দেখেছিল আর এখন যে হৃদয়কে দেখছে তার সাথে তার কোনো মিল নাই। আজ যেন সে ভিন্ন একটি হৃদয়কে দেখেছে। অনেক দ্বিধাদ্বন্দ্বে সে ভাবে যে সে ওই অফিসে কাজ করতে যাবে না। এদিকে হৃদয় পাশে এসে চেয়ারে হেলান দিয়ে আগে সব কথাগুলো ভাবতে থাকে। আসলে সে যতই বলুক না কেন যে সে নীলাকে ঘৃণা করে, কিন্তু বাস্তবে সে এখনও নীলাকে ভালোবাসে। সে একটা সিগারেট নিয়ে যেই আগুন ধরাতে যাবে ঠিক তখনই কোথা থেকে রুহি চলে আসে এবং সিগারেটটা তার মুখ থেকে নিয়ে ফেলে দেয় আর বলতে শুরু করে, আপু, তুমি জানো না যে এগুলো খুব পচা, তবু তুমি এগুলো খাচ্ছ? না মানে আম্মু, আর খাবো না, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। না, তোমার কোনো মাফ নেই, তুমি আমার পচা আপু। এই যে কান ধরছি, আমার আম্মুকে কথা দিচ্ছি, আমি আর এগুলো কখনো খাবো না। মনে থাকবে তো? খুব মনে থাকবে। এই তো আমার ভালো আপু। আসলে রুহি পুরোটা জান্নাতের মতো, সে সবসময় হৃদয়কে শাসনে রাখে। আপু, একটা কথা বলবো? বলো। আজকে না আমার আম্মুর কথা খুব মনে পড়ছে। আচ্ছা আপু, আম্মুকে কি চাঁদের দেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব না? না আম্মু, যে একবার চাঁদের দেশে চলে যায় সে আর ফিরে আসে না। হৃদয় তার চোখের 2 ফোঁটা পানি ফেলে বলল, আসলে আপু জানো, আমাদের স্কুলে সবার আম্মু আছে, শুধু আমার আম্মু ছাড়া। তুমি আমাকে একটা আম্মু এনে দিবা? রুহির কথা শুনে হৃদয় কি বলবে ভেবে পাচ্ছে না। কী বা বলবে? রুহির বয়স মাত্র 5 বছর, সে কী বা বুঝবে? তখন রুহি আবারও বলতে শুরু করলো, কি হলো আব্বু, কথা বলছো না কেন? হৃদয় কথা কাটিয়ে বলল, আম্মু চলো, আমরা এখন ঘুমাবো, কাল আবার অফিসে যেতে হবে, আর তোমাকেও স্কুলে। আচ্ছা ঠিক আছে। এ কথা বলে হৃদয় আর রুহি ঘুমাতে যায়। রুহিকে ঘুম পাড়িয়ে ব্যালকনিতে এসে ভাবতে থাকে সে আগের দিনের কথাগুলো। অন্যদিকে নীলা তার মায়ের কোলে মাথা রেখে ভাবতে থাকে সে কি কাল থেকে অফিসে জয়েন করবে নাকি জয়েন করবে না। তার মনের মাঝে দোটানা কাজ করছে, কিন্তু সে আর কি করবে, তার একটা চাকরি খুব দরকার। এসব ভাবতে ভাবতে একসময় সে ঘুমিয়ে যায়। তারপর দিন হৃদয়ের ঘুম ভাঙে রুহির ডাকে। তারপর সে ফ্রেশ হয়ে রুহিকেও তার স্কুলের জন্য রেডি করতে থাকে। অন্যদিকে নীলার আজ প্রথম দিন অফিসে, তাই তার মা সকালেই তাকে ডেকে দেয়। নীলা ফ্রেশ হয়ে অফিসের জন্য রেডি হয়ে বাসা থেকে বের হয়ে রিক্সার জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু কোনো রিক্সা না পাওয়ার ফলে সে হেঁটেই রওনা দেয়। নীলা রাস্তা পার হতে কোথা থেকে যেন একটা ট্রাক এসে নীলাকে ধাক্কা দেয়। সাথে সাথে নীলার সারা দুনিয়া উলট পালট হতে থাকে। চোখ দিয়ে সে ঝাপসা দেখছে, আস্তে আস্তে তার দেহটা নিস্তেজ হয়ে যাচ্ছে। এমন সময় সে অজ্ঞান হয়ে যায়। এদিকে হৃদয় আর রুহি স্কুলের দিকে যাচ্ছিল। এমন সময় হৃদয় একটা অ্যাক্সিডেন্ট দেখে তার গাড়ি দাঁড় করায়। সে গাড়ি থেকে নেমে সামনে গিয়েই যা দেখে তাতে যেন তার বিশ্বাসই হচ্ছে না। সারা দুনিয়া তার সামনে যেন ঘুরছে। সে না চাইতেই তার চোখ দিয়ে পানি আটকে রাখতে পারছে না। সে নীলাকে কয়েকজনের সাহায্য নিয়ে তার গাড়িতে তুলে হাসপাতালে নিয়ে যায়। রুহি কান্না করছে। এদিকে নীলার অবস্থা খুব খারাপ। নীলার বাবা মা খবর পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে হাসপাতালে ছুটে আসে। সাথে নীলার মামাতো বোন ফাতিহাও আসে। এদিকে রুহির কান্না যেন থামছেই না। সে বারবার নীলার কথাই বলছে। হৃদয় রুহিকে কোলে নিয়ে অপারেশন থিয়েটারের সামনে বসে আছে। নীলার বাবা মা এবং ফাতিহা হৃদয়কে দেখে অবাক হয়ে যায়। ফাতিহা হৃদয়কে দেখে বলে ওঠে, হৃদয়, নীলা কোথায়? সে এখন কেমন আছে? ডাক্তার নীলাকে উটিতে নিয়ে গেছে, এখনো কিছু বলতে পারছি না। এদিকে হৃদয়ের কথা শুনে নীলার বাবা মা যেন পাগল হয়ে যায়। ফাতিহা তাদের সান্ত্বনা দিচ্ছে। এমন সময় একজন ডাক্তার বের হয়। ডাক্তার সাহেব, এখন নীলা কেমন আছে? আলহামদুলিল্লাহ, আমাদের অপারেশন সফল হয়েছে। সে এখন বিপদমুক্ত, জ্ঞান ফিরেছে, দেখা করতে পারবেন। ধন্যবাদ ডাক্তার। এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, সব কিছু মহান আল্লাহ তাআলার হাতে। আর আপনি যদি তাকে ঠিক সময় নিয়ে না আসতেন তাহলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো না। এই কথা বলে ডাক্তার চলে যায়। এদিকে কিছুক্ষণ পর নীলার জ্ঞান ফিরে আসে। সে তার মুখ দিয়ে অস্পষ্ট স্বরে শুধু হৃদয়ের নাম বলতে থাকে। এদিকে নীলার জ্ঞান ফেরার কথা শুনে নীলার বাবা মা নীলার কাছে যায়। নীলার মুখ থেকে হৃদয়ের নাম শুনে ফাতিহা বাইরে আসে। এসে দেখে হৃদয় জানালা দিয়ে নীলাকে দেখছে আর চোখের পানি ফেলছে। হৃদয় ফাতিহাকে দেখে তার চোখের পানি মুছে চলে যেতে থাকে। তখনই ফাতিহা বলতে শুরু করে, কোথায় যাচ্ছ? দাঁড়াও। হৃদয় ফাতিহার কথায় দাঁড়িয়ে যায়। কি হলো, চলে যাচ্ছ যে?
না মানে রুহি তার আন্টিকে না দেখে যেতে যাচ্ছিল না, তাই এতক্ষণ বসেছিলাম। এখন দেখা শেষ, তাই চলে যাচ্ছি। সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে রাখা যায় না মিস্টার হৃদয়। এরপর হৃদয় বলতে যাবে তার আগেই ফাতিহা আগের সব ঘটনা বলতে থাকে। নীলার আগের সব ঘটনা শুনে হৃদয় যেন তার কথা বলার শক্তিটুকু হারিয়ে ফেলেছে। হৃদয় আর এক মুহূর্ত দেরি না করে এক দৌড়ে নীলার কেবিনে গিয়ে নীলার বাবা মায়ের সামনেই নীলাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। নীলা হৃদয়কে দেখে তার চোখ দিয়ে পানি আটকে রাখতে পারছে না। এই পাগলি, কান্না করিস কেন? তোর কান্না যে আমার সহ্য হয় না, সেটা জানিস না? নীলা হৃদয়ের কথা শুনে হৃদয়কে শক্ত করে জড়িয়ে ধরে, যেন হৃদয় কোথাও যেতে না পারে। এভাবেই কিছুদিন কেটে যায়। হৃদয় নীলাকে রেখে এক মুহূর্ত হাসপাতালের বাইরে বের হয়নি। রুহি নীলার বাবা মায়ের সাথে তাদের বাসায় চলে যায়। এই 2 দিনে রুহির সাথে নীলার বাবা মায়ের খুব ভালো মিল হয়ে গেছে। এদিকে নীলার আজকে রিলিজ ডে, তাই রুহি নীলার বাবা মা হসপিটালে আসে। এখন আগের থেকে অনেক সুস্থ নীলা, তাই ডাক্তার বলেছে বাসায় গিয়ে কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। তাই নীলাকে বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছুদিনের মধ্যেই নীলা আবার আগের মতো সুস্থ হয়ে যায়। আজ হৃদয় এবং নীলার বিয়ে। রুহি আজ খুব খুশি। নীলা তার বাসর ঘরে বসে আছে, সাথে রুহি। তারা দুজনে মিলে গল্প করছে। হৃদয় যখন রুমে আসে তখন রুহি বলতে শুরু করে, আপু, তুমি এখানে কেন? তুমি দেখছো না আমি আর নতুন আম্মু গল্প করছি? তুমি পরে আসবা, এখন এখান থেকে যাও, না হলে খুব বকা দিব, তাই না আম্মু? আম্মু, আমার আম্মুর কথার উপরে কি কথা আছে? এই তুমি যাও, পরে আসবা, নয়তো খুব করে বকা খাবা। কি জামানা আয়েগা, মা মেয়ে দুজনে আমাকে বয়কট করছো। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এই কথা বলে হৃদয় চলে যেতে চাইলে রুহি আবার বলতে শুরু করে, এই যে আপু, দাঁড়াও, তুমি যদি এই রুমে থাকতে চাও তাহলে আমার একটা শর্ত আছে। ও মা, তাই নাকি? তা আমার কি শর্ত আছে যে সে শর্ত মানলে সে তার ছেলেকে তার ছেলের বউয়ের রুমে থাকতে দিবে? হুকুম মেরে মাতা। শর্তটা হচ্ছে আমার একটা ছোট্ট ভাই চাই। আমার ক্লাসের তনয়ের একটা ছোট্ট ভাই আছে, দেখতে অনেক কিউট, তাই আমারও একটা ছোট্ট ভাই লাগবে। রুহির কথা শুনে নীলা লজ্জায় লাল হয়ে যায়। হৃদয় নীলাকে আরো লজ্জায় ফেলার জন্য বলল, আপনার হুকুম চিরধার্য মাতা। আপনার পুত্রবধূ যদি রাজি থাকে তাহলে খুব তাড়াতাড়ি আপনার আর একটা ভাই হবে। মনে থাকে যেন। এ কথা বলে নীলাকে কানে কানে কি যেন বলে রুহি নীলার বাবা মায়ের রুমে চলে যায়। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, নীলার মা বাবা এখন থেকে আমাদের বাসায় থাকবে। এটা কি হলো? কোনটা কি হলো? এই কথা বলে হৃদয় নীলার দিকে এগুতে থাকে। নীলা পেছাতে থাকে। এক সময় নীলার পিঠ দেওয়ালে আটকে যায়। রুহি কি বলে গেল শোনোনি? শুনেছি, কিন্তু আমি এখন এসব চাইছি না, কারণ রুহি এখনো ছোট। আগে তাকে আমার মায়ের মমতা দিয়ে বড় করি, তারপর ভেবে দেখব। এখন চলো 2 রাকাত নফল নামাজ দিয়ে আমাদের জীবনের পথ চলা শুরু করি। চলো। এই কথা বলে তারা 2 রাকাত নামাজ পড়ে, মহান আল্লাহর দরবারে মোনাজাত করে তাদের সংসার জীবনের জন্য। এভাবেই তাদের সুখের জীবন চলতে থাকে। রুহিকে নীলা তার মেয়ের মতো ভালোবাসে। এভাবেই দিনগুলো পার হচ্ছে। রুহিকে খাবার খাওয়ানো, রুহিকে স্কুলে নিয়ে যাওয়া, এসব নীলা একাই করে। রুহি ও নীলাকে পেয়ে খুব খুশি। আপনারা সবাই দোয়া করবেন এভাবেই যেন তাদের ভালোবাসার সংসার চলতে থাকে। আর হ্যাঁ, সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, কারণ এপারের জীবনের চাইতে ওপারের জীবন বেশি দামি। সমাপ্ত।